আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। চলেন আমরা প্রেপোজিশনটা শুরু করি। প্রেপোজিশন শুরু করার আগে আমরা একটু দেখবো প্রেপোজিশন থেকে কি কি ধরনের প্রশ্ন আসছে এখন পর্যন্ত। আপনারা একটু মনোযোগ দিয়ে প্রশ্নের ধরনগুলো একটু দেখবেন, প্রশ্ন উত্তরগুলো না, প্রশ্নের ধরনগুলো একটু দেখবেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। আহ, প্রশ্ন করলে আপনারা উত্তর দেওয়ার ধরন দেখে আমি বুঝতে পারবো যে আপনাদের আসলে মনোযোগ ছিল কিনা ক্লাসে। দেখেন, এটা 50 বিসিএস আসছে। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু গেট ড্যাশ দ্য সেন্টার বিফোর 9 AM। এটা ছিল টু। সেলিনা নকড ইট ড্যাশ দ্য পার্ক উইথ হার পারফরমেন্স ইন কিউলিনারি আর্ট। এটা উত্তর ছিল আউট অফ। শি সাকসিডেড ড্যাশ হার গুড ওয়ার্ক। এটা উত্তর ছিল বিকজ অফ। ডু ইউ নো দ্য সলিউশন। সলিউশনের পরে টু হয়, সলিউশন টু দ্য প্রবলেম। ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজ এজ এ প্রেপোজিশন। অর্থাৎ লাইক শব্দটা অনেক পার্টিসিপেশন হিসেবে ইউজ হতে পারে। এই স্পেসিফিক কোন বাক্যটাতে লাইক শব্দটা প্রেপোজিশন হিসেবে ইউজ হয়েছে সেটা জানতে চেয়েছে। হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট। এই ফলোইংটা কোন ধরনের পার্টিসিপেশন স্পেস এটা জানতে চেয়েছে। অবভিয়াসলি এটা এখানে প্রেপোজিশনই হবে। দ্য স্নো সোয়েলস ড্যাশ দ্য ভ্যালে ডাউন দ্য ভ্যালে। There is a coffee shop dash the street. There is a coffee shop across the street. He does not adhere dash any principle. He does not adhere to any principle. When one makes a promise, one must not go dash on it. One must not go back it. The train is running dash 40 miles an hour at 40 miles an hour. He divided the money dash the two children. Divided the money between the two children. Anger may be compared to হয়, compared to fire. Are you doing anything special dash the weekend? এটা হচ্ছে at the weekend. Your opinion is identical dash mine with mine. Do you have any money dash you? Do you have any money on you? Would you please find out Bangladesh on the map? When Ushoshi entered dash, এখানে কোনো প্রেপোজিশন হবে না। এখানে কোন শব্দটা, কোন পাস্ট শব্দটা প্রেপোজিশন সেটা বের করতে বলছে। এখানেও সেম ফলোইং দ্য কোন, ফলোইং এটা কোন ধরনের প্রেপোজিশন সেটা বের করতে বলেছে। 8 men were concerned dash the plot. Concerned in the plot, among is a preposition. among কোথায় বসে এটা জানতে চেয়েছে। 38 বিসিএস আসছে। এই যে এতক্ষণ ধরে আমি হচ্ছে টানা কিছু লাইন পড়ে গেলাম, এখান থেকে আমি আপনাকে যদি এই প্রশ্নটা করি আপনারা উত্তর করতে পারবেন কিনা, সেটা হচ্ছে এই যে 38 বিসিএস পর্যন্ত আপনারা প্রশ্নগুলো দেখলেন, এখানে বলেন তো কোন প্রেপোজিশনটা উত্তর হিসেবে সব থেকে বেশি ছিল। কোন প্রেপোজিশনটা উত্তর হিসেবে সব থেকে বেশি ছিল বলেন তো। ওয়াও! আরে আমি ভাবছি আপনারা পারবেন না। ওয়াও, নাইস, গুড, আপনারা জিনিসটা আহ, ধরতে পেরেছেন। টু, তার মানে হচ্ছে টু ইম্পর্টেন্ট একটা প্রেপোজিশন, এবং টু দিয়ে যত প্রেপোজিশন হয়, যত ভাবে হয়, সবকিছু মুখস্থ করে ফেলতে হবে। কারণ টু এটা সচরাচর চাকরি পরীক্ষাতে বেশি আসে। কেন বেশি আসে আমি জানি না। হয়তো যারা প্রশ্ন করেন তারা হয়তো টুটাকে কোনো কারণে ভালোবাসেন, এই কারণে করেন, আমি জানি না, কিন্তু টুটা বেশি আসে। আরেকটা, এখন আসেন আমরা একটু প্রেপোজিশন নিয়ে পড়াশোনা করব। দেখুন, আমি ছোটবেলায় এটা করতাম, এটা আমি নিশ্চিত আপনারাও এটা করেছেন। সেটা হচ্ছে প্রেপোজিশনটা আমি একটা সময় পর্যন্ত, বিশেষ করে হাই স্কুলে, আমি আন্দাজের উপরে লাগাইতাম। আন্দাজ মানে হচ্ছে যে আচ্ছা এখানে মনে হয় অফ হইলে ভালো হয়, তাইলে অফ, অফ হবে, অফ হবে। আম, তারপরে এইখানে মনে হয় টু দিলে মনে হয় ভালো শোনা যায়, হ্যাঁ তাহলে টু হবে। এইখানে মনে হয় ফ্রম দিলে ভালো শোনা যায়, তাইলে এখানে ফ্রম হবে। এখানে ইন দিলে মনে হয় ভালো শোনা যায়, তাইলে ইন হবে, হ্যাঁ এরকম এটা হওয়া উচিত। আমরা এইভাবে প্রেপোজিশন গুলা দাগানোর চেষ্টা করতাম। কিন্তু আপনি যদি একটু লজিক অনুযায়ী বা একটু বুঝে শুনে প্রেপোজিশনটা পড়াশোনা করেন তাহলে এরকম আন্দাজে আসলে দাগাইতে হয় না। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন যে এই প্রেপোজিশনটা পরীক্ষাতে সাধারণত দুই উপায়ে আসে। একটা হচ্ছে একটা হচ্ছে জেনারেল প্রেপোজিশন, এবং আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। হ্যাঁ, জেনারেল প্রেপোজিশন এবং হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। জেনারেল প্রিপোজিশন কোনটা? জেনারেল প্রিপোজিশন হচ্ছে আহ, এই প্রিপোজিশন গুলা মূলত লজিক অনুযায়ী বসে। হ্যাঁ, মূলত লজিক অনুযায়ী বসে। মানে যেমন ধরেন আমরা এটা জানি যে বড় সময়ের পূর্বে ইন বসে, বড় জায়গার পূর্বে ইন বসে, ছোট সময়ের পূর্বে অ্যাট বসে, ছোট জায়গার পূর্বে হচ্ছে যে
অ্যাট বসে। এই ধরনের যে লজিক্যাল গুলা, এইগুলা হচ্ছে জেনারেল প্রেপোজিশন। আর আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এদের কোনো লজিক নাই, এদের কোনো লজিক নেই, এরা হচ্ছে ইস্টাবলিশড। এটা ওই যারা ইংরেজি যারা গ্রামার লিখেছেন বা এটা ইংরেজিতে এটা সেট করে দেওয়া যে এই শব্দটার সাথে এই নির্দিষ্ট প্রেপোজিশনটাই বসবে। হ্যাঁ, যেমন অ্যাডহেয়ার টু, অ্যাডহেয়ারের সাথে আপনাকে টুই বসাইতে হবে, অ্যাডহেয়ারের সাথে আপনি ইন বসাইতে পারবেন না, ইন বসালে এটা ক্রাইম হবে। হ্যাঁ, তারপরে ধরেন আহ, যে ধরেন অ্যাবাউন্ড, হ্যাঁ, অ্যাবাউন্ড ইন হয় আবার অ্যাবাউন্ড উইথ হয়, এই দুইটার বাইরে আপনি কোনো প্রেপোজিশন কিন্তু বসাইতে পারবেন না। এই ধরনের যে প্রেপোজিশন গুলো আছে এইগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এইটা পুরোটাই হচ্ছে টিএম। টিএম মানে হচ্ছে টানা মুখস্থ। এখানে মুখস্থ ছাড়া আর কোনো ওয়ে নাই। তবে আমি আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কিছুটা সংক্ষিপ্ত করে দিব, যে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলোই মোটামুটি পরীক্ষাতে সাধারণত আসতে দেখা যায়। ওগুলা যদি পড়েন তাইলে আশা করি ওখান থেকে কমন আসবে। আজকের ক্লাসে আমরা মূলত জেনারেল যে প্রেপোজিশনটা আছে এইটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেই প্রেপোজিশনগুলো হচ্ছে লজিক বেস, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে তো বুঝতে হবে যে আসলে প্রেপোজিশনের কাজটা কি, বা প্রেপোজিশন আসলে কে বা কি করে। দেখেন এখানে দুইটা বাক্য আপনারা দেখতে পাচ্ছেন, দ্য বুক ইজ, এরপরে দ্য টেবল, উই উইল মিট, এরপরে হচ্ছে 5 PM। এখানে পুরা বাক্যটা কি আসলে হচ্ছে, মানে পুরো বাক্যটা কি আমরা আসলে একটু কেমন কেমন লাগতেছে না? মনে হচ্ছে বাক্যটা আসলে হয় নাই। দ্য বুক ইজ দ্য টেবল, না, বাক্যটা হয় নাই। উই উইল মিট 5 PM, না, বাক্যটা হয় নাই। কিন্তু আমরা যদি এরকম লিখি, দ্য বুক ইজ অন দ্য টেবল, হ্যাঁ, তাইলে এইটা একটা পূর্ণাঙ্গ বাক্য আসলে হচ্ছে। উই উইল মিট অ্যাট 5 PM, হ্যাঁ, এইখানে বাক্যটা হচ্ছে। তাইলে এই দুইটা বাক্য থেকে আমরা প্রেপোজিশন সম্পর্কে কোনটা আইডিয়া করতে পারি বা কি আইডিয়া করতে পারি? আমরা প্রেপোজিশন থেকে আইডিয়া করতে পারি, এই দুইটা বাক্য থেকে আইডিয়া করতে পারি যে প্রেপোজিশন মূলত কানেক্ট করে। দেখেন এই যে দা টেবল, এই দা টেবলের সাথে এই যে পার্টটুকু, এই পার্টটুকুটা কানেকশন করে দিয়েছে এখানে অন। 5 PM এইটার সাথে উই উইল মিট এইটার একটা কানেকশন করে দিয়েছে অ্যাট। তার মানে যারা সায়েন্সে ছিলেন বা বা যারা সায়েন্স না, তারা এটা বুঝতে পারবেন যে প্রেপোজিশন হচ্ছে অনেকটা কানেকটিভ টিস্যুর মতো। কানেকটিভ টিস্যু মানে কি? মানে হচ্ছে যেটা একটা কানেকশন করে দেয়, অনেকটা কানেকটিভ টিস্যুর মতো। এই কানেকটিভ টিস্যুটা কি করে? এই কানেকটিভ টিস্যুটা হচ্ছে একটা বাক্যের নাউন অথবা প্রোনাউনের সাথে, নাউন অথবা প্রোনাউনের সাথে অন্য আরো কিছু পার্টস অফ স্পিচের একটা সম্পর্ক গড়ে দেয়, একটা রিলেশনশিপ গড়ে দেয়। আহ, বলতে পারেন যে বিয়ে করায় দেয়, যে এরা এই প্রেপোজিশন গুলা নাউন প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য পার্টস অফ স্পিচে একটা বিয়ে করায় দেয়, একদম সহজ হিসেবে যদি বলেন তাইলে এইটা মোটামুটি আপনারা মনে করতে পারেন। এটা হচ্ছে প্রেপোজিশনের একটা কাজ। প্রেপোজিশনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে যে প্রেপোজিশন একটা বাক্যকে বড় করতে সাহায্য করে। বড় করতে সাহায্য করে এই ব্যাপারটা আসলে কি? দেখেন আমি আহ, তিন শব্দের, তিন শব্দ না, আমি এখানে উম, দুই শব্দের একটা বাক্য লিখলাম, সালমান সেট। এটা পূর্ণাঙ্গ বাক্য হয়েছে কিনা একটু বলেন তো? এটা পূর্ণাঙ্গ বাক্য হয়েছে? সালমান সেট, সালমান সেট, পূর্ণাঙ্গ বাক্য হয়েছে? যারা পূর্ণাঙ্গ বাক্যের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা পূর্ণাঙ্গ বাক্যের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ ভোট বেশি নাকি না ভোট বেশি? হ্যাঁ ভোটই মনে হয় বেশি। তাইলে আমরা বলতে পারি হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সর্বসম্মতিক্রমে সালমান সেট এই বাক্যটি একটি পূর্ণাঙ্গ বাক্যের মর্যাদা পেয়েছে। দেখেন এটা একটা পূর্ণাঙ্গ বাক্য। কেন পূর্ণাঙ্গ বাক্য? কারণ এইখানে একটা, এইখানে আমরা যে দুইটা শব্দ দেখতে পাচ্ছি এর মধ্যে এই যে সালমান সে হচ্ছে সাবজেক্ট, আর এই যে সেট সে হচ্ছে ভার্ব। একটা পূর্ণাঙ্গ বাক্য হওয়ার জন্য কমপক্ষে দুইটা জিনিস লাগবে, একদম বেসিক ওয়ান ক্লাসটাতে আপনারা এইটা শিখেছেন। সেটা কি? সেটা হচ্ছে একটা কমপক্ষে সাবজেক্ট লাগবে এবং একটা ফাইনাইট ভার্ব লাগবে। এখন আপনারা হচ্ছে যে আম, আপনারা হচ্ছে এইটা অপোজ করতে পারেন,
সেটা হলো যে ভাই আমরা তো শিখেছি এরকম যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং একটা অবজেক্ট থাকবে। হ্যাঁ, ট্রু, কিন্তু সবসময় যে অবজেক্ট থাকতে হবে এরকম কোনো কথা নাই। যদি যদি হচ্ছে এই যে ভার্বটা, এই চ্যাট অফ করে দিব ভাই, চ্যাট অফ করে দিব, আমি তো জানি আপনারা এরকম করবেন, আমি তো চ্যাট অফ করে দিব, সমস্যা নাই। এই একটু পরে চ্যাট অফ করে দিব, আপনারা করেন। এই চ্যাট অফ করার আগে আপনারা আম, মনোযোগ দিয়ে ক্লাস করা ছাড়া আপনারা নিজে নিজে চ্যাট করেন। যারা নিজে নিজে চ্যাট করবেন তারা নিজেদের তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখেন একটু খেয়াল করেন। তাইলে এই ভার্বটা যদি ট্রানজিটিভ ভার্ব হয় সেক্ষেত্রে অবজেক্ট থাকতে পারে, কিন্তু এই ভার্বটা যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাইলে আমার এখানে অবজেক্ট থাকলেও অবজেক্ট থাকবে না। তাহলে এখানে যে সেট সেট হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, সুতরাং এখানে আমার অবজেক্ট কোনো প্রয়োজন নেই। আচ্ছা, সালমান বসে আছে। এখন আসেন আমি বাক্যটাকে একটু বড় করব। সালমান কোথায় বসে আছে? সালমান একটা কাঠের বেঞ্চের উপরে বসে আছে। ওকে, ফাইন। সালমান কাঠের বেঞ্চের উপরে বসে আছে। আহ, কোন সময় বসে আছে? সালমান সেট অন দ্য উডেন বেঞ্চ এট সানসেট। সালমান কাঠের বেঞ্চের উপরে সানসেটের সময় বসেছিল। আচ্ছা, আহ, কি অবস্থায় বসে আছে, সে এখানে আসলে কি করছে? আমি বললাম সালমান সেট অন দ্য উডেন বেঞ্চ এট সানসেট উইথ আ বুক ইন হিজ হ্যান্ড। সে একটা বই সাথে নিয়ে, তার হাতে একটা বই নিয়ে সে বসে আছে। কেন এখানে বসে আছে? আমি বাক্যটাকে আর একটু বড় করতে পারি। সালমান সেট অন দ্য উডেন বেঞ্চ এট সানসেট উইথ আ বুক ইন হিজ হ্যান্ড ফর সাম পিস অফ মাইন্ড। দেখেন, এই 1, 2, 3, 4, 5, 6, 6টা প্রেপোজিশন দিয়ে আমি একটা 2 ওয়ার্ডের বাক্যকে মোটামুটি 20 প্লাস ওয়ার্ডসের একটা বাক্যতে পরিণত করে ফেললাম। তাইলে এই প্রেপোজিশনের সাহায্যে আমরা একটা বাক্যকে অনেক বড় করতে পারি। তাহলে আমরা প্রেপোজিশনের যে কাজ বা ফাংশন, এইটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি। তাহলে প্রেপোজিশন আমরা যদি একটু রিক্যাপ করি যে প্রেপোজিশন তাহলে কি করে। প্রেপোজিশন নাউনের সাথে বসে এবং এটা নাউন ফ্রেজের সাথেও বসতে পারে এবং সে প্রোনাউনের সাথেও বসতে পারে। এই যে সাথে বসতে পারে, সাথে মানে কোথায়, আগে নাকি পেছনে? অবশ্যই এই নাউন বা নাউন ফ্রেজ অথবা প্রোনাউনের আগে বসবে। আগে বসে কি করবে? আগে বসে সে বাক্যের অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে তাদের বিয়ে করায় দিবে, রিলেশনশিপ বিল্ড করে দিবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি প্রেপোজিশন সম্পর্কে একটা আইডিয়া পেলাম যে প্রেপোজিশন এই কাজগুলো আসলে করে। এই মুহূর্তে আমি আপনাদের নাগরিক অধিকারটা কেড়ে নিব, যখন দরকার পড়বে তখন আবার খুলে দিব। ওকে, এখন আসেন আমরা সব প্রিপোজিশন গুলো নিয়ে একটা ওভারভিউ দেখব। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই ওভারভিউটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এইখানে একটা বক্স আপনি দেখতে পাচ্ছেন। এই বক্সের মধ্যে যদি কোনো কিছু থাকে, এই বক্সের মধ্যে কোনো কিছু যদি থাকে, সেটাকে আমরা বলতে পারি ইন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু মাথায় ঢুকিয়ে যেই, সেটা হচ্ছে এই যে এই যে বক্সটা, এটা তো 2D। হ্যাঁ, 2D মানে কি? 2D মানে হচ্ছে যে যেমন ধরেন যেটা শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে, ওইটাকে আমরা বলি 2D। আর এই যে আমাদের চারপাশের যে জগৎ, সেই চারপাশের জগৎটা হচ্ছে 4 ডাইমেনশনাল, সরি 3 ডাইমেনশনাল। হ্যাঁ, 3D। আমাদের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এখন এইখানে যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি ধরে নেন এইটা একটা কাগজের বাক্স। হ্যাঁ, এটা একটা কাগজের বাক্স এবং এই কাগজের বাক্সের মধ্যে ভেতরে কোনো একটা কিছু আছে। হ্যাঁ, এরকম যদি 3 ডাইমেনশনাল কোনো কিছুর ভেতরে, 3 ডাইমেনশনাল আমি একটু আবারও বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটা একটা বক্স, হ্যাঁ, একটা একটা ঘর, হ্যাঁ, তারপরে ধরুন যে এরকম একটা বাস, হ্যাঁ, এগুলো কিন্তু সব হলো 3 ডাইমেনশনাল জিনিসপত্র। এরকম 3 ডাইমেনশনাল জিনিসপত্রের মধ্যে যদি কোনো কিছু থাকে, তাহলে আপনি বলতে পারেন ইন, অথবা আপনি বলতে পারেন ইনসাইড। ইন অথবা ইনসাইড আপনি বলতে পারেন। ওকে, ফাইন। তাহলে কোনো কিছু এই বক্সের ভেতরে আছে, সেক্ষেত্রে হবে ইনসাইড। ওই 3Dর কথাটা মনে রাখেন। হ্যাঁ, এই 3Dর কথাটা মনে রাখেন, কারণ এটা আম, এটা কাজে লাগবে। কোন জায়গায় কাজে লাগবে আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, এরপর আসেন, কোনো একটা কিছু এই বক্সের ঠিক উপরে আছে, ঠিক লাগোয়া উপরে আছে।
যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি বলতে পারবেন অন। আচ্ছা, আরেকটা জিনিস, এই বক্সের উপরে আছে কিন্তু একদম লাগোয়া উপরে নাই, কিছুটা উপরে আছে কিন্তু লাগোয়া উপরে নাই। যদি কিছুটা উপরে থাকে এবং লাগোয়া উপরে না থাকে সেক্ষেত্রে আপনি বলবেন অ্যাবাব। আবার ধরুন এই বক্সের উপর দিয়ে কোনো কিছু উড়ে চলে গেল, এই বক্সের উপর দিয়ে কোনো কিছু এরকম সাই করে উড়ে চলে গেল, এরকম যদি কন্ডিশন হয় সেক্ষেত্রে আপনি বলবেন ওভার। তাহলে আমরা ইনের একটা ব্যবহার শিখলাম, অন দিয়ে কি বোঝায় সেটা আমরা শিখলাম, অ্যাভাব ওভার কি বোঝায় এটা আমরা শিখলাম। এগুলো বিস্তারিত আমরা আলোচনা করব, এটা হচ্ছে জাস্ট একটা ওভারভিউ। আচ্ছা, এরপর আসেন, কোন একটা কিছু বক্সের একদম লাগোয়া নিচে আছে, একদম লাগোয়া নিচে, হাত দিয়ে ছোঁয়া যায়, একদম লাগোয়া নিচে আছে এবং এটাকে চাইলেই হাত দিয়ে ছোঁয়া যায়, এটাকে বলা হবে আন্ডার। আবার এই বক্সটারই নিচে আরেকটু নিচে আরেকটা জিনিস আছে যেটা একদম লাগোয়া নিচে না এবং যেটা চাইলেই হাত দিয়ে ছোঁয়া যায় না, এটাকে আমরা বলবো বিলো। তাহলে আন্ডার হচ্ছে হাত দিয়ে ছোঁয়া যায়, এই বক্সটা নিচে আছে সেটাকে আমরা বলছি আন্ডার, অথবা একদম লাগোয়া নিচে আছে সেটাকে আমরা বলছি আন্ডার। কিন্তু যদি হাত দিয়ে ছোঁয়া না যায় কিন্তু এই জিনিসটা অনেক নিচে আছে সেক্ষেত্রে আমরা বলবো বিলো। আচ্ছা, কোন একটা কিছু এই বক্সের পাশ দিয়ে চলে গেল, কোনটা কিছু এই বক্সে এই যে এই পাশ দিয়ে চলে গেল, এটাকে আমরা বলবো বাই। একটা কিছু এই বক্সের দিকে আসছে, বক্সের দিকে কোনটা কিছু আসতেছে, এক্ষেত্রে আমরা বলবো টু। মনে রাখবেন, টু দিয়ে বোঝায় ইন পয়েন্ট, টু দিয়ে বোঝায় ইন পয়েন্ট। ধরেন একজন মানুষ, ধরেন একজন মানুষ এই বক্সটার দিকে হেঁটে আসতেছে, তাহলে তার যে গন্তব্য সেই গন্তব্যের ইন পয়েন্ট হচ্ছে টু, তার গন্তব্যের ইন পয়েন্টটা হচ্ছে টু। আবার এই মানুষটা যদি এই বক্সটা থেকে চলে যেতে থাকে, এই বক্সটা থেকে সে বক্সটার কাছে পৌঁছলো, পৌঁছে সে বক্স থেকে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলবো ফ্রম। তাহলে ফ্রম হচ্ছে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। যেমন আই এম গোয়িং ফ্রম ঢাকা টু সিলেট, আমি ঢাকা থেকে সিলেট যাচ্ছি, তাহলে সিলেট হচ্ছে আমার ইন পয়েন্ট এবং ফ্রম হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। ওকে, কোন একটা কিছু এই যে থ্রি ডাইমেনশনাল জিনিসটা, এই থ্রি ডাইমেনশনাল জিনিসের মাঝখান দিয়ে চলে গেল, এখান দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেল, এক্ষেত্রে আমি বলবো থ্রো, এক্ষেত্রে আমি বলবো থ্রো। ঠিক আছে, তাহলে থ্রি ডাইমেনশনাল কোনো কিছুর এক পাশ থেকে আরেক পাশে চলে গেল, এইটাকে আমি বলবো থ্রো। আবার কিছু একটা এই মাত্র ভেতরে প্রবেশ করলো, এই মাত্র ভেতরে প্রবেশ করলো, ভেতরে প্রবেশ হচ্ছে অবশ্যই এখানে গতি প্লাস থাকবে প্রবেশ, গতি প্লাস প্রবেশ, অর্থাৎ কোনোটা কিছু কেউ গতি নিয়ে প্রবেশ করলো। হুম, আমি বললাম হি ইজ গোয়িং ইনটু দ্য টানেল, তার মানে সে এখন টানেলের মধ্যে প্রবেশ করছে। হি ইজ গোয়িং ইনটু দ্য হাউস, হি ইজ গোয়িং ইনটু দ্য রুম, তার মানে সে এখন একটা, তার মধ্যে একটা আম, গতি আছে, অ্যাকশন আছে, সেটা নিয়ে সে প্রবেশ করছে, এটাকে আমি বলতে পারি ইনটু। যখন সে এই গতি নিয়ে বের হয়ে যাবে, গতি নিয়ে যখন সে বের হয়ে যাবে তখন আমি বলবো আউট অফ। তাইলে গতি প্লাস হচ্ছে বের হওয়া, গতি প্লাস হচ্ছে বের হওয়া, এটাকে আমি বলবো আউট অফ। ঠিক আছে, আর এই বক্সের বাইরে যদি কোনো কিছু হয়, বাইরে, বক্সের বাইরে, সেক্ষেত্রে আমি বলবো আউটসাইড। এইখানে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেলেন যে এখানে ইন মোটামুটি কখন বসে, থ্রো মোটামুটি কখন বসে, অন কখন বসে, অ্যাবাব কখন বসে, এইগুলা। এখন আমরা এগুলো আস্তে আস্তে বিস্তারিত আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। আচ্ছা, এখানে কিছু ছবি দিয়ে বোঝানো আছে, আমরা এতক্ষণ এগুলাই পড়ছিলাম। এই যে দেখেন, এই যে এটা একটা থ্রি ডি বক্স, থ্রি ডি বক্সটা হচ্ছে এরকম আর কি, হ্যাঁ, থ্রি ডি বক্সটা হচ্ছে এরকম। ধরেন এই যে এইটা, এইটা হচ্ছে একটা বক্স, এটা হচ্ছে একটা থ্রি ডি বক্স, একটা পূর্ণাঙ্গ বক্স, এবং এই বক্সটার ধরেন এই জায়গাটাতে একটা কিছু আছে, বা এটা একটা ঘর, এই এই ঘরের মধ্যে একটা কিছু আছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইন। আপনি এখানে ইনও দিতে পারেন, আপনি এখানে ইনসাইডও দিতে পারেন। অন হচ্ছে উপরে, এই যে আন্ডার মানে নিচে, নেক্সট টু, নেক্সট টু মানে হচ্ছে একদম পাশে, পাশে। বাহাইন্ড, বাহাইন্ড মানে হচ্ছে পেছনে। ইন ফ্রন্ট অফ মানে সামনে। বিটুইন মানে হচ্ছে দুইয়ের মাঝখানে। আচ্ছা, আপনি গতি নিয়ে উপরের দিকে উঠছেন, আপনি গতি নিয়ে উপরের দিকে উঠছেন, এটা হবে আপ। আপনি গতি নিয়ে
নিচের দিকে নামছেন, এটা হবে ডাউন। ইনটু এবং থ্রো অলরেডি আপনাদেরকে পড়ানো হয়েছে, একটু পরে এটা আরেকটু বিস্তারিতভাবে পড়ানো হবে। আউট অফ এটাও বলা হয়েছে, আন্ডার একটু পরে এটা আলোচনা করছি, ওভার এটাও একটু পরে আলোচনা করছি, আর টুয়ার্ডস এটাও একটু পরে আলোচনা করছি, আমরা আস্তে আস্তে সবগুলো আলোচনা করব। আচ্ছা, এখন আসেন এই স্লাইডটা থেকে মূলত আমাদের ফর্মাল পড়াশোনাটা শুরু করব। দেখেন, অন এটা অর্থ উপরে, অ্যাবাভ এইটা অর্থ উপরে, ওভার এইটা অর্থ কিন্তু উপরে। কিন্তু কখন অন বসাবো, কখন অ্যাবাভ বসাবো, কখন ওভার বসাবো, এইটা জানাটা হচ্ছে ফ্যাক্ট। দেখেন, একটা বাক্য আমরা নেই, হামটি ডামটি সেট অন এ ওয়াল। হামটি ডামটি একটা চেয়ারের উপরে বসে আছে, সরি একটা ওয়ালের উপরে সে বসে আছে। ওই যে একটা গান আছে না, সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে, সেরকম এই হামটি ডামটি এখানে বসে আছে। দেখেন এই যে ঠিক লাগোয়া, সে দেয়ালটার উপরে ঠিক লাগোয়া বসে আছে। যেমন এখন আপনারা কেউ হয়তো চেয়ারের উপরে বসে আছেন, কেউ হয়তো ফ্লোরের উপরে বসে আছেন, কেউ হয়তো বিছানার উপরে বসে আছেন, মানে ঠিক উপরে আছেন আপনি, একদম এটা টাচ করে আছে আপনাকে। যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা বলবো অন। যেমন যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। টেবিলের ঠিক লাগোয়া উপরে হচ্ছে আপনার বইটা আছে। তাহলে কোনো কিছু লাগোয়া উপরে থাকলে সেই ক্ষেত্রে আমরা বসাবো অন। এমনকি যদি কোনো কিছু ভার্টিক্যাল হয়, ভার্টিক্যাল মানে কি, ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বা লম্বি, ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বা লম্বি, হ্যাঁ, মানে আমাদের ঘরের দেয়াল, ঘরের দেয়ালে কোনো একটা কোনো একটা ক্যালেন্ডার ঝুলছে, ঘরের দেয়ালে কোনো একটা ঘড়ি ঝুলছে, ঘরের দেয়ালে ছবি ঝুলছে, এই ক্ষেত্রেও কিন্তু আমরা অন বসাবো। দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল, দ্য ওয়াচ, দ্য ওয়াচ ইজ অন দ্য ওয়াল, হ্যাঁ, দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল। তার মানে এটা কিন্তু এরকম এরকম কিন্তু কোন একটা সারফেসের উপরে না, কোনটা সারফেসের এরকম ঠিক উপরে না, কোনটা কিছু এরকম ভার্টিক্যালি দাঁড়ায় আছে, এরকম ভার্টিক্যালি দাঁড়ায় আছে, এইখানে একটা ক্যালেন্ডার ঝুলছে, এখানটা এখানটা ক্যালেন্ডার ঝুলছে, এটাকে কিন্তু আমরা অন বলবো। ঠিক আছে, ওকে, তাহলে এই গেল হচ্ছে অন। এখন আসেন আমরা দেখব অ্যাবাব এবং হচ্ছে ওভার। হ্যাঁ, আচ্ছা, দেখুন একটু আগেই আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়া হলো, সেটা হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবল। হ্যাঁ, বইটা হচ্ছে একটা টেবিলের উপরে। ধরেন এইখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এটা ফ্লোর, এই ফ্লোরের উপরে বইটা আছে। তাহলে আপনি কি বলবেন? দ্য বুক ইজ অন দ্য ফ্লোর, দ্য বুক ইজ অন দ্য ফ্লোর। আচ্ছা, এইখানে এই বইয়ের উপরে আবার ব্রিক্স দেওয়া আছে, বইয়ের উপরে আবার ব্রিক্স দেওয়া আছে। তাইলে কি আমরা এরকম বলবো যে দ্য ব্রিক ইজ অন দ্য বুক, দ্য ব্রিক ইজ অন দ্য বুককে আমি বলবো? আমি কি বলতে পারি এটা? দ্য ব্রিক ইজ অন দ্য বুক এটা কি বলতে পারি? বলতে পারি নাকি পারি না সেটা আমরা একটু পরে জানবো। প্রথমে আসেন যে কখন অ্যাবাব বসাবো এবং কখন আমরা ওভার বসাবো। দেখেন, আপনারা এখন যে যেখানে বসে আছেন, আপনাদের মাথার উপরে একটা ফ্যান ঝুলছে, আপনাদের মাথার উপরে একটা বৈদ্যুতিক বাতি ঝুলছে। এই যে মাথার উপরে বৈদ্যুতিক ফ্যান ঝুলছে, সেটা আপনি ইচ্ছা করলেই হাত দিয়ে ছুতে পারবেন। বৈদ্যুতিক বাতি জ্বলছে, এটাকে আপনি হাত দিয়ে ইচ্ছে করলেই ছুতে পারবেন। যদি এরকম হয় যে কোনো একটা কিছু আপনার মাথার উপরে স্থির অবস্থায় আছে এবং সেটা আপনি হাত দিয়ে ছুতে পারবেন, এরকম হইলে সেখানে আমরা বসাই সেখানে আমরা বসাই অ্যাবাব। অ্যাবাব, তাহলে এখানে কি হবে? দ্য ফ্যান ইজ অ্যাবাব আওয়ার হেড, দ্য ফ্যান ইজ অ্যাবাব আওয়ার হেড। হ্যাঁ, ফ্যানটা আমাদের মাথার উপরে আছে। আচ্ছা, আর এই যে ব্রিক, এটা কি হবে? দেখেন এখানে লজিকটা কি ছিল, যে এই যে ফ্লোরের উপরে বইটা আছে, তাহলে আমরা এটাকে বলছি দ্য বুক ইজ অন দ্য ফ্লোর, দ্য বুক ইজ অন দ্য ফ্লোর। কিন্তু এই যে ব্রিক্সটা ঠিকই বইয়ের উপরে আছে, তবে বইয়ের উপর থাকলে এটা কিন্তু বইটাকে একদম ঢেকে আছে। দেখুন একদম ঢেকে আছে, কিন্তু বইটাকে একদম ঢেকে আছে। যদি এরকম সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমরা বলবো ওভার। দ্য ব্রিক ইজ ওভার দ্য ফোন, দ্য ব্রিক ইজ ওভার দ্য ফোন, দ্য ব্রিক ইজ ওভার দ্য বুক। ধরেন আর একটা এক্সাম্পল দিই, ধরেন এইটা হচ্ছে একটা বই, হ্যাঁ, এটা হচ্ছে একটা বই। এই বইয়ের উপরে আপনি আপনার ফোনটা রাখছেন, এটা হচ্ছে আপনার ফোন।
এইটা হচ্ছে আপনার ফোন। বইয়ের উপরে আপনি আপনার ফোনটা রাখছেন, হ্যাঁ। এইটাকে আপনি কিভাবে বলবেন? আপনি বলবেন দা ফোন, দা ফোন ইজ অন দ্য বুক, দ্য ফোন ইজ অন দ্য বুক। আচ্ছা, কিন্তু যদি এরকম হয় যে এই হচ্ছে আপনার বই, আপনি আপনি লুকায়া লুকায়া ফোন টিপতেছিলেন, আপনার মা আসছে, আসার সাথে সাথে আপনি বইটাকে ফোনের উপরে নিয়ে আসলেন, আপনি পড়াশোনা করতেছেন। এখন বইটা হচ্ছে উপরে, ফোন হচ্ছে নিচে। এক্ষেত্রে আপনি বলবেন দ্য বুক ইজ ওভার দ্য ফোন, দ্য বুক ইজ ওভার দ্য ফোন। তাহলে যদি এরকম উপরে কোনো কিছু ঢেকে থাকে, কোনো কিছুকে এরকম ঢেকে থাকে, ঢেকে রাখে, সেক্ষেত্রে আমরা বলবো ওভার। তাহলে আমাদের উপরে কি আছে? ছাদ আছে। ছাদটা আমাদের কি করেছে? ঢেকে রেখেছে। তাহলে আমরা কি বলবো? দ্য রুফ ইজ ওভার আওয়ার হেড, দ্য রুফ ইজ ওভার আওয়ার হেড। তাহলে এই দুটো বাক্যের সঠিক উত্তর হচ্ছে দ্য ব্রিক ইজ ওভার দ্য বুক এবং দ্য ফ্যান ইজ, দ্য ফ্যান ইজ অ্যাবাভ আওয়ার হেড, দ্য ফ্যান ইজ অ্যাবাভ আওয়ার হেড। আচ্ছা, তাহলে আমরা যদি একটু বলতে চাই, তাহলে আমরা এরকম বলতে পারি যে অ্যাবাভ আমরা কখন বসাবো? কোনো কিছু উপরে স্থির অবস্থায় আছে বোঝালে সেক্ষেত্রে আমরা অ্যাবাভ বসাবো। যেমন দ্য লাইট ইজ অ্যাবাভ আওয়ার হেড, দ্য ফোন, দ্য ফ্যান ইজ অ্যাবাভ আওয়ার হেড। ঠিক আছে। আর ওভারটা কখন আমরা বসাবো? কোনো কিছু উপরে থেকে নিচের কোনো কিছুকে কভার করে আছে বোঝালে, কোনো কিছু উপরে থেকে নিচের কোনো কিছুকে কভার করে আছে বোঝালে। যেমন ধরেন আমাদের উপরে ছাদ আছে, তাহলে এটাকে আমাদেরকে আমাদেরকে কভার করে আছে, এক্ষেত্রে আমরা বলবো ওভার। কোনো কিছু উপরে যদি গতিশীল থাকা বোঝায় সেক্ষেত্রে আমরা ওভার বসাবো। যেমন দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রি, দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রি, এই পাখিটা গাছের উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে, এক্ষেত্রে আমরা বসাবো ওভার। এখন আসেন, এই দুইটা এই দুইটা প্রশ্নের আপনারা একটু উত্তর দিবেন। আমি আপনাদের গণতান্ত্রিক অধিকার এই দুইটা উত্তর দেওয়ার জন্য ফেরত দিলাম, আপনারা একটু উত্তর করেন। সময় হচ্ছে 30 সেকেন্ড। দ্য সান ইজ ড্যাশ আওয়ার হেড, দ্য স্কাই ইজ ড্যাশ আস। কোনটা কি হবে বলেন? কোনটা কি হবে বলেন? এই আমি তো এভাবে দিলে তো বুঝবো না। আপনি আপনি এরকম উত্তর করেন, যে আগে ওভার পরে এভাবে, এভাবে দেন। কোনটা কি হবে বলেন? অ্যাবাভ আওয়ার হেড, দ্য স্কাই ইজ ওভার আওয়ার হেড। ওকে, স্কাই অ্যাবাভ, সান ওভার অ্যাবাভ, দুইটাই ওভার। ওকে, দুইটাই ওভার, অ্যাবাভ ওভার, ওভার অ্যাবাভ, দুইটাই। আচ্ছা ঠিক আছে, আপনার 30 মিনিট শেষ। 30 মিনিটের জন্য অধিকার দিয়েছিলাম, আবার কেন নিচ্ছি? দেখেন, কেউ কেউ সঠিক বলেছেন, কেউ কেউ ভুল বলেছেন। আমাদের লজিকটা কি ছিল? আমাদের লজিকটা ছিল যে কোনো কিছু যদি আমাদের মাথার উপরে স্থির থাকে, স্থির থাকে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? সেক্ষেত্রে আমরা বসাবো অ্যাবাব, সেক্ষেত্রে আমরা বসাবো অ্যাবাব। এখন সূর্য তো আমাদের মাথার উপরে এবং সেই স্থির অবস্থাতেই আছে, সেই ক্ষেত্রে এখানে তো অ্যাবাব হওয়ারই কথা। ওকে, দ্য স্কাই ইজ ড্যাশ আস, তো স্কাই তো আমাদের মাথার উপরে, সুতরাং সে তো আমাদেরকে আমাদেরকে স্থির অবস্থায় আছে আমাদের উপরে, সেক্ষেত্রে ব্যবহার কথা। আচ্ছা দেখেন, স্কাই আমাদের উপরে থাকলেও স্কাই কিন্তু আমাদেরকে কভার করে আছে, একদম ফুল ফুল কভার করে আছে আমাদেরকে। ঠিক আছে, তাইলে যেহেতু আমাদেরকে কভার করে আছে, সেই ক্ষেত্রে আমি বলবো ওভার। দ্য স্কাই ইজ ওভার আস। হ্যাঁ, আকাশ আমাদের উপরে, আমাদেরকে ঢেকে আছে, কভার করে আছে। আচ্ছা, দ্য সান ইজ অ্যাবাভ আওয়ার হেড, এটাও হয়, সান ইজ অ্যাবাভ আওয়ার হেড। আবার সান ইজ ওভার আওয়ার হেড, এটাও হয়। কেন? প্রথম যুক্তি হচ্ছে যে সূর্য আমাদের উপরে আছে এবং সে স্থির অবস্থায় আছে। এখন স্থির অবস্থা থাকে, আপনি যদি এরকম মনে করেন যে ভাই সূর্য তো স্থির না, সূর্য তো সবসময় গতিশীল, আপনার হিসাব ঠিক আছে, কিন্তু এরকম না তো যে আপনি আপনি দেখতেছেন যে সূর্য আপনার মাথার উপর দিয়ে দৌড়াচ্ছে, ব্যাপারটা তো এরকম না। যেমন একটা পাখি আপনার মাথার উপর দিয়ে চলে গেল, ওইটা আপনি বুঝতে পারবেন, কিন্তু সূর্য যে আপনার মাথার উপরে দৌড়াদৌড়ি করতেছে, এটাকে আপনি বুঝতে পারবেন? এটা আপনি বুঝতে পারবেন না। তার মানে সূর্যকে স্থির ধরা যায়। আবার ওভার কিভাবে আসে? সূর্যের তুলনায় আমরা অনেক ছোট, সেক্ষেত্রে আমাদেরকে তো কভার করে আছে, সেক্ষেত্রে তো ওভারও হয়। এই ক্ষেত্রে আমরা কোনটা বসাবো? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে কোনো কিছু আপনার উপরে আছে, কোনো কিছু আপনার উপরে আছে, আহ, এবং এইটা যদি আপনার উম, সীমার মধ্যে থাকে,
কোনো কিছু আপনার উপরে আছে কিন্তু এটা যদি আপনার সীমার মধ্যে থাকে সেই ক্ষেত্রে হবে ওভার। সীমার মধ্যে থাকলে ওভার হবে মানে কি, যেমন আমি বললাম দ্য রুফ, দ্য রুফ ইজ ওভার আওয়ার হেড। রুফকে আপনি চাইলেই ছুতে পারবেন, এটা আপনার সীমার মধ্যে আছে, এই ক্ষেত্রে আপনি দিবেন অবশ্যই ওভার। আবার ধরেন কোনো কিছু আপনার সীমার বাইরে, আপনি চাইলেই সূর্যকে ছুতে পারবেন না, আপনি চাইলেই আকাশকে ছুতে পারবেন না, এটা আপনার হিসাবের বাইরে, এই ক্ষেত্রে আপনি দিবেন অ্যাবাব। তাহলে আমাদের যে বাক্য দুইটা ছিল আমরা এখানে বলতে পারি দ্য সান ইজ অ্যাবাব আওয়ার হেড, কারণ এটা আমার সীমার বাইরে, আমি এটা ছুতে পারবো না। তবে সান ইজ ওভার আওয়ার হেড এইটাও হয়, তবে সেটা একটা স্পেসিফিক কজে হয়। সেই স্পেসিফিক কজটা হচ্ছে সূর্য একদম আপনার খাড়া মাথার উপরে, একদম ধরেন দুপুর 12টা একদম সূর্য আপনার ঠিক মাথার উপরে আছে, তখন আপনি বলতে পারবেন দ্য সান ইজ ওভার আওয়ার হেড। এটা দিয়ে বোঝাচ্ছে যে সূর্য একদম খাড়া ভাবে আপনার উপরে তাপ দিচ্ছে। হ্যাঁ, নিরক্ষীয় অঞ্চলে যেভাবে তাপ দেয় ওইভাবে তাপ দিচ্ছে, এইটা হইলে আপনি ওভার ইউজ করতে পারবেন। কিন্তু যদি এরকম নর্মাল হয় যে সূর্য কোথায়, সূর্য আমাদের উপরে, তাহলে আমরা বলবো দ্য সান ইজ অ্যাবাভ আওয়ার হেড। হ্যাঁ, দ্য স্কাই ইজ, তাহলে দ্য স্কাই, তাহলে স্কাই কি হবে, স্কাই হচ্ছে, স্কাইটা কি হবে, স্কাইটা হবে হচ্ছে অ্যাবাভ, কারণ এটা আমাদের সীমার মধ্যে নাই, এটা আমাদের সীমার মধ্যে নাই, তাহলে দ্য স্কাই ইজ অ্যাবাভ আস। ঠিক আছে, এখন আসেন এইখানে একটা ইয়া দেওয়া আছে যে দেখেন আই হেল্ড দ্য আমব্রেলা ওভার মাই হেড। তাহলে ওভার মাই হেড মানে কি, এই যে এটা ইয়া করে আছে এরকম 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 কভার করে আছে, তাহলে কভার করে আছে, তাহলে এটা কি হবে, যেহেতু কভার করে আছে সুতরাং হচ্ছে ওভার। আর শি হাং দ্য পিকচার অ্যাবাভ দ্য সোফা, তাইলে এই যে এই পিকচারটা সোফার উপরে আছে, তাইলে এটা হবে অ্যাবাভ। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমি যদি একটু সামারি করি তাহলে আমরা এখানে আসলে দুইটা জিনিস পাই। একটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আপনি, তো এখানে অ্যাবাব এবং ওভারটা কোন জায়গাতে হবে। আচ্ছা, প্রথমত ধরেন আপনি একটা ঘরের মধ্যে আছেন, এটা হচ্ছে আপনার ঘর, আপনি ঘরের মধ্যে আছেন, ওকে আপনি ঘরের মধ্যে আছেন এবং ঘরের মধ্যে এখানে একটা ফ্যান ঝুলতেছে। তাহলে যখন আপনি এই ফ্যান ঝুলার কথা বলবেন, যখন আপনি এই ফ্যান ঝুলার কথা বলবেন তখন আপনি কি বলবেন, আপনি বলবেন অ্যাবাব। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা। ঠিক আছে, যখন আপনার এই ফ্যানটা উপরে স্থির আছে এটাকে আপনি বলবেন হচ্ছে অ্যাবাব। আচ্ছা, এই যে রুফ, যদি রুফের ক্ষেত্রে হয় যেটা আপনি কভার করে আছে এটাকে আপনি বলবেন ওভার। হ্যাঁ, এটাকে আপনি বলবেন হচ্ছে ওভার। আবার ওভার আরেকটা কি, সেটা হচ্ছে কোনো কিছু আপনার উপর দিয়ে উড়ে চলে গেছে, এটাকে আপনি বলবেন ওভার। আচ্ছা, এরপরে আসেন চাঁদ, সূর্য, নক্ষত্র, হ্যাঁ, আকাশ, যেগুলা এগুলো আমাদের উপরে, এগুলো আমাদের উপরে আছে, এক্ষেত্রে কি হবে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে দা সান অথবা দা স্কাই, এগুলোকে আপনি চাইলেও ছুতে পারবেন না। যেগুলো আপনার এরকম ধরাছোঁয়ার বাইরে, হ্যাঁ, আপনি আপনি যেগুলোকে ছুতে পারবেন না সেগুলোকে আপনি দিবেন হচ্ছে অ্যাবাব। ঠিক আছে, আর যেটা আপনি ছুতে পারবেন সেটা আপনি দিবেন হচ্ছে ওভার। যেমন দেখেন এই যে ছাদ আপনি ছুতে পারবেন, তারপরে এই যে আপনার উপরে যে আমব্রেলা আছে এটাকে আপনি ছুতে পারবেন, তাহলে এই ক্ষেত্রে হবে ওভার। তাহলে আশা করি অ্যাবাব ওভার এইটা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা দেখবো হচ্ছে ইন। ইন মানে ভেতরে বা হচ্ছে মধ্যে। ওই যে গান আছে না, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, সেরকম। যেমন দেখেন এই যে পাখিটা, এই পাখিটা হচ্ছে খাঁচার মধ্যে আছে, এই পাখিটা হচ্ছে খাঁচার মধ্যে অবস্থান করতেছে। যেমন আপনারা একজন একটা ঘরের মধ্যে আছেন, এরকম কোনো কিছু যদি মধ্যে থাকে, হ্যাঁ, ধরেন আপনার আপনার যে রুম সেই রুমের মধ্যে আপনি আছেন, তাহলে এটা হবে ইনসাইড অথবা ইন। দ্য বার্ড ইজ ইন দ্য কেজ, আই এম ইনসাইড মাই হাউস, আই এম ইন দ্য হাউস, আমি ঘরের মধ্যে আছি। আচ্ছা, এখন আসেন কয়েকটা প্রেপোজিশন আছে, অ্যাট, ইন, অন, অ্যাট, ইন, অন, এই প্রেপোজিশনগুলা টাইমের সাথে বসে, মানে সময় উল্লেখ করতে আমরা এই প্রেপোজিশনগুলো ইউজ করতে পারি। আবার প্লেসের ক্ষেত্রেও এই প্রেপোজিশনগুলো আমরা উল্লেখ করতে পারি। এখন কখন কোনটা বসে সেটা আমাদের বুঝার বিষয়। প্রথমের সহজ যে সূত্র সেটা হলো বড় কোনো সময়ের পূর্বে, বড় সময়, বিশাল সময়, সেটার পূর্বে আমরা ইন বসাই, আর ছোট সময়ের পূর্বে আমরা অ্যাড বসাই। এটা হচ্ছে কমন সূত্র। এখন কথা হচ্ছে যে বড় সময় বলতে কত বড়, ছোট বলতে কত ছোট, এটাকে একটা হিসাব আছে, এটাকে একটা একটা মাপ আছে যে একটু হইলে আমি বলতে পারবো বড়,
একটু হইলে আমি বলতে পারবো ছোট। অবশ্যই মাপ আছে। সে মাপটা হচ্ছে, মনে রাখবেন, শতাব্দী থেকে সপ্তাহ। এখানে বলছে আর কি শতাব্দী। শতাব্দী আসলে বলতে আপনি যদি 1000 বছর বুঝান তাইলেও তো এটা বড় সময়। এখানে জাস্ট একটা শতাব্দী ধরছে, কারণ আমরা সাধারণত শতাব্দী দিয়ে হিসাব করি। যেমন ঊনবিংশ শতাব্দী, ত্রয়োদশ শতাব্দী, পঞ্চদশ শতাব্দী, আমরা সাধারণত শতাব্দী থেকে হিসাব করি। তো শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত, শতাব্দীর পরে কি আছে? শতাব্দীর পরে আসে হচ্ছে যুগ। যুগের পরে কি আসে? যুগের পরে আসে বছর। হ্যাঁ, বছরের পরে কি আসে? বছরের পরে আসে মাস। মাসের পরে কি আসে? মাসের পরে আসে সপ্তাহ। তাহলে এই শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত যে সময়, সেইখানে আমরা বসাবো ইন। সেইখানে আমরা বসাবো ইন। আর সপ্তাহের মধ্যে কি থাকে? সপ্তাহের মধ্যে থাকে বার। শনিবার, রবিবার, সোমবার। এই বারের আগে আমরা বসাবো অন। এটা হচ্ছে কমন সূত্র। তাহলে শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত যে সময়টা, এটাকে আমরা বলবো ইন। এবং বার যদি হয়, হ্যাঁ, বার, ডে, দিন, যে অনন্ত জলিল একটা ছবি আছে, হ্যাঁ, দিন দা ডে, ডে উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা বসাবো অন। এখন আসেন মাস, সাল, ঋতু। অলরেডি আমরা কিন্তু বলে ফেলেছি বড় সময় শতাব্দী থেকে সপ্তাহের মধ্যে কিন্তু এগুলো পড়েছে। মাস, সাল এবং ঋতু সবগুলো কিন্তু শতাব্দী থেকে সপ্তাহের মধ্যে পড়ে গেছে। এইখানে আমরা বসাবো ইন। দ্য প্রেসিডেন্ট উইল মিট দ্য প্রেস ইন জানুয়ারি। থাউজেন্ডস অফ পিপল ডাইড ইন আ রোড মিসহ্যাপ ইন 1997। ইন 1997। তাহলে বড় সময় পূর্বে আমরা ইন বসাই। আচ্ছা, এখন বার বা হচ্ছে দিন, দিনের আগে আমরা অন বসাইলাম, ওকে ফাইন। কিন্তু দিনের মধ্যেও তো আসলে সময় থাকে। যেমন দিনের মধ্যে দিনটা শুরু হয় কিভাবে? দিনটা শুরু হয় সকাল দিয়ে। এরপরে সময় গড়িয়ে আসে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত। এভাবেই একটা দিন অতিবাহিত হয়, দিনে 24 ঘন্টা অতিবাহিত হয়। এখন এই দিনের বড় সময়ের পূর্বে আপনি বসাবেন ইন, এবং দিনের ছোট সময়ের পূর্বে আপনি বসাবেন এট। আপনার এখন মনে মনে ভাবছেন যে আরে ভাই, দিনের আবার বড় সময় কোনটা, দিনের ছোট সময় কোনটা, কেমনে বুঝবো? আচ্ছা, দেখেন, দিনের যে সময়গুলো সেগুলো আসলে কি কি হয়। প্রথমে আসেন ডন। ডন মানে কি? ডন মানে একদম ভোর, যখন সূর্যের আগে। ওই যে বলে যে সুবহে সাদিক, হ্যাঁ, সেই সুবহে সাদিক। যেমন আমরা এখন আম, ভোর রাতে উঠে আমরা সেহরি খাই। আমাদের গ্রামের দিকে বলে বেহেন রাইত। হ্যাঁ, বেহেন রাইত এটা হচ্ছে আপনার দক্ষিণাঞ্চলে, বিশেষ করে হচ্ছে নোয়াখালী, কুমিল্লা, হ্যাঁ, চাঁদপুর, হ্যাঁ, ফেনী, এই অঞ্চলে বলে বেহেন রাইত। তো বেহেন রাইত মানে হচ্ছে যে ভোর রাত। এটাকে বলা হয় ডন। ডনের পরে আসে মর্নিং। মর্নিংটা মোটামুটি দুপুর 12টার আগ পর্যন্ত মর্নিংই থাকে, ঠিক না? এরপরে আসে দুপুর। দুপুর মানে হচ্ছে দুপুর 12টা। এটাকে মোটামুটি নুন বলা হয়, দুপুর। দুপুরের পরে আফটারনুন, বিকাল। এই সময়টা কিন্তু অনেক দীর্ঘ। বিকালের সময়টা কিন্তু অনেক দীর্ঘ হয়। এরপর আসে ডাস্ক। ডাস্ক হচ্ছে গোধূলি। গোধূলি কোনটা? গোধূলি হচ্ছে যে সূর্য পশ্চিম আকাশে মোটামুটি ডুবে গিয়েছে, কিন্তু একটা লাল আভা, একটা লাল আভা সেখানে দেখা যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ডাস্ক বা গোধূলি। এই সময়টা কিন্তু খুবই স্বল্প। ইভিনিং, সন্ধ্যা। সন্ধ্যা বড় নাকি রাত বড়? অবশ্যই রাত বড়, কিন্তু ছোট্ট একটা কিন্তু আছে। আচ্ছা, দেখেন, এই হচ্ছে দিনের সময়গুলো। এর বাইরে দিনের আর কোনো সময় নাই। এখন আপনার এটা চাইলে মুখস্থ করতে পারেন, চাইলে আপনি এটা বুঝে বুঝে পড়তে পারেন। আপনি এই যে দিনের শুরুর সময়টা, এই শুরুতে আপনি দিবেন এট। দিনের শুরুতে আপনি দিবেন এট, তাহলে এট ডন। এট এর পরে আপনি দিবেন ইন, ইন দা মর্নিং। এরপরে এট সিরিয়ালে, এরপরে আওয়ার ইন, এট, ইন, এট। এভাবে সিরিয়ালটা আপনি মনে রাখতে পারেন। এটা এটা হচ্ছে একদম মুখস্থ, আপনি মুখস্থ করে ফেললেন। এখন আসেন যে ব্যাখ্যাটা কি। ডন এটা ছোট সময়, ওকে ফাইন। দিনের ছোট সময় ডন তো খুব বেশিক্ষণ থাকে না। আহ, ভোর হচ্ছে, হ্যাঁ, ওই যে কবিতা আছে যে ভোর হলো, দোর হলো, কুকুমুরি উঠোরে, সেই ভোর। তাহলে ভোরের খুব অল্প সময়, এটা আমি অ্যাড দিলাম, ওকে ফাইন। মর্নিং, সকাল। সকাল আপনি মোটামুটি দুপুরের আগ পর্যন্ত আপনি সকাল বলতে পারবেন। সকাল 11টা বাজে, তখন আপনি বলতে পারবেন গুড মর্নিং। 9টা বাজে, তখন আপনি বলতে পারবেন গুড মর্নিং। 8টা, তখন আপনি বলতে পারবেন গুড মর্নিং। তাহলে সকাল সময়টা বড়। নুন,
এটা অনেক ছোট সময়, এক্ষেত্রে আপনি অ্যাড দিলেন। বিকাল, এটা অনেক বড় সময়, হ্যাঁ, মোটামুটি এই যে দুপুর 12টা এটাই হচ্ছে নুন, এরপরে পুরো সময়টাই হচ্ছে মোটামুটি আফটারনুন, তাহলে আফটারনুন সময়টা বড়, সেক্ষেত্রে ইন হয়। ডাস্ক, গোধূলি, এটাও খুব অল্প সময় থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাড দিলাম, ওকে ফাইন। কিন্তু ইভিনিং, ইভিনিং না অল্প সময়, সন্ধ্যা, সন্ধ্যা তো আমরা জানি সন্ধ্যা, এরপরে তো রাত শুরু হয়, সন্ধ্যার পর তো রাত শুরু হয়। আচ্ছা, এখানের কনসেপ্টটা হচ্ছে, আপনি যদি ধরেন কাউকে ফোন দিলেন, টিকিট কাটার জন্য কোনো জায়গায় আপনি ফোন দিলেন, অথবা কোনো কাস্টমার কেয়ারে ফোন দিলেন, আহ, উম, ধরেন 8টায় ফোন দিলেন, সন্ধ্যা 8টায়, তখন আপনাকে বলবে শুভ সন্ধ্যা, অথবা গুড ইভিনিং স্যার, অথবা গুড ইভিনিং ম্যাম। আপনি যদি রাত 11টায় ফোন দেন, তারপরও আপনাকে বলবে গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং স্যার। এমনকি 12টার আগ পর্যন্ত আপনাকে বলবে গুড ইভিনিং। এটা কেন? কারণ হচ্ছে, আপনি যতক্ষণ না পর্যন্ত ঘুমাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আসলে ইভিনিং। রাত 12টার পরে এটা হয়ে যায় মর্নিং। রাত 12টার পরে আপনি বলবেন গুড মর্নিং। ঠিক আছে? তাহলে চোখ বন্ধ করলেই রাত, চোখ বন্ধ করলেই শেষ। যেমন আমি যখন ক্লাসে ঢুকি তখন আপনাকে বলেছি গুড ইভিনিং, আমি যখন ক্লাস শেষ করে বের হয়ে যাব, তখন আপনারা সবাই ঘুমিয়ে যাবেন, তখন আমি বলবো গুড নাইট। তাহলে এই কারণেই ইভিনিং এর আগে ইন বসছে। তাহলে এই সিরিয়ালটা আপনি মাথায় রাখলেই দিনের কোন সময় অ্যাট হয়, ইন হয়, এটা আপনার আর ভুল হবে না। আচ্ছা, এখন আসেন, সুনির্দিষ্ট কোনো সময় যদি বোঝায়, সুনির্দিষ্ট সময়, সুনির্দিষ্ট সময় কি? যেমন আপনাদের ক্লাসটা 9টা 45-এ শুরু হয়, তাহলে এই যে এটা একটা সুনির্দিষ্ট সময়, এটা হবে অ্যাট। যেমন আই উইল গো দেয়ার অ্যাট 5 o'clock, আমি ঠিক 5টা বাজে সেখানে যাব। দ্য প্রেসিডেন্ট উইল রিচ অ্যাট 6 a.m, প্রেসিডেন্ট সকাল 6টায়, সকাল 6টায় হচ্ছে পৌঁছবেন, সকাল 6টায় হচ্ছে পৌঁছবেন। হি মে কাম অ্যাট 6 p.m, সে 6টায় আসবে। তাহলে এই যে একদম রাইট, একদম রাইট টাইম, একদম সঠিক টাইম, একদম জাস্ট টাইম, এটাকে আমরা বলবো অ্যাট। সুনির্দিষ্ট সময় বোঝালে আমরা অ্যাট বসাবো। আচ্ছা, দিন বোঝাইলে, যদি বার হয়, দিন বোঝে, সেক্ষেত্রে আমরা অন বসাবো। যেমন আই উইল ডু দ্য ওয়ার্ক অন ফ্রাইডে, অন দ্য ফলোয়িং ডে উই ওয়েন্ট দেয়ার। তাহলে মনে রাখবেন, যদি এরকম ডে উল্লেখ থাকে, ডে, ডে যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা বসাবো অন। ডে যদি উল্লেখ থাকে তাহলে আমরা বসাবো অন। হ্যাঁ, এখানে ছোট্ট একটা ইস্যু আছে, সেটা হলো, ধরেন ঈদ, আর আরটা হচ্ছে ঈদ ডে, ঈদ আর হচ্ছে ঈদ ডে। এখন আমি যদি এরকম বলি যে আই উইল মিট ইউ ড্যাশ ঈদ, আর আরটা হচ্ছে আই উইল মিট ইউ ঈদ ডে, এখানে কোনটা কি হবে? আচ্ছা, শেষেরটা সহজ, এখানে ডে উল্লেখ আছে, তাইলে আমি বলবো অন। আই উইল মিট ইউ অন ঈদ ডে, ঈদের দিন আমি তোমার সাথে দেখা করব। কিন্তু এই যে ঈদ, এই ঈদ দিয়ে কি দিন বোঝাচ্ছে? না, এই ঈদ দিয়ে দিন বোঝাচ্ছে না, এই ঈদ দিয়ে একটা উৎসব বোঝাচ্ছে, যে ঈদ আমাদের জন্য একটা উৎসব। হুম, এটা একটা ঘটনা, এটা একটা ইভেন্ট। এই ক্ষেত্রে কিন্তু আপনি অন বসাইতে পারবেন না, আপনাকে বসাইতে হবে এট। যে আমি তোমার সাথে ঈদে দেখা করব। এখন ধরেন আপনার এক বন্ধু আপনাকে আপনাকে ফোন দিল, আপনি থাকেন ঢাকাতে, ও থাকে হইলো উম, গ্রামের বাড়িতে। আপনি তাকে ফোন দিয়ে বললেন যে দোস্ত, তোর সাথে ঈদে দেখা হবে। এখন ঈদে দেখা হবে বলতে মানে কি, ঈদের ছুটিতে দেখা হবে, ঈদের দিনই ঈদের দিনই দেখা হবে, ব্যাপারটা কিন্তু ওরকম না। যেমন ধরেন আপনি বললেন যে আপনাদের জায়গা জমি নিয়ে ইস্যু আছে, আপনাদের গ্রামের বাড়িতে জায়গা জমি নিয়ে মোটামুটি ক্যাচাল আছে, আপনাদের মামা, ফুপু, চাচা, এদের মধ্যে। তো আপনি বললেন যে আমরা এগুলো নিয়ে ঈদে বসবো, উই উইল সিট, উই উইল সিট অ্যাট ঈদ, ঈদে বসবো। এখন ঈদে বসবো মানে কি, ঈদের দিন বসবো? না, ব্যাপারটা ওইরকম না, ঈদে বসবো মানে হচ্ছে ঈদের যে ছুটি সেখানে বসবো। ঠিক আছে? তাহলে এইখানে আমরা ঈদ, এটাকে আমরা অ্যাড বসাবো। এখানের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা একটু পরে আপনাদের কাজে লাগবে। আচ্ছা, এরপর আসেন সকাল, বিকাল, সন্ধ্যা, এখানে ইন ব্যবহৃত হয়, অলরেডি আমরা এটা শিখে ফেলেছি। একটু আগে যে বললাম, দিনের বড় সময় ইন হয়, আফটারনুন ইন, ইভিনিং ইন। আচ্ছা, কিন্তু যদি কোনো একটা নির্দিষ্ট দিনের সকাল সন্ধ্যা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আবার অন হয়। এটা মানে কি? এটা মানে হচ্ছে, দেখেন, আমি বললাম দ্য ম্যান
হ্যাজ কাম টু মিট মি ইন দ্য আফটারনুন। আমার সাথে আমার সাথে লোকটি বিকেলে দেখা করতে আসলো। এটা একটা শুদ্ধ বাক্য, কোনো ভুল নাই। কিন্তু আমি যদি এইরকম বলি, দ্য ম্যান হ্যাজ কাম টু মিট মি অন দ্য আফটারনুন অফ ভিক্টোরি ডে, তাইলে এখন কি হইলো? এক নম্বর সেন্টেন্সটাতে কিন্তু উল্লেখ নাই যে কোন দিন, কোন দিন বিকেল বেলা আমার সাথে লোকটা দেখা করতে আসছে। কিন্তু 2 নম্বর যে বাক্যটা, সেখানে স্পষ্ট করে লেখা আছে বিজয় দিবসের বিকেল বেলা। বিজয় দিবসের বিকেল বেলা আমার সাথে লোকটি দেখা করতে আসছে। তাহলে এই যে বিজয় দিবস বললো, এইটাকে নির্দিষ্ট করে ফেলা হয়েছে, এই কারণে আমরা এখানে অন বসিয়েছি, অন দা আফটারনুন অফ ভিক্টোরি ডে। ঠিক আছে? ওকে, এখন আসেন, এই যে সকাল বিকাল সন্ধ্যা, এদের আগে যদি কোনো শব্দ থাকে এইরকম যে আর্লি, আর্লি মর্নিং, লেট নাইট, লেট ইভিনিং, তাইলেও কিন্তু এদের আগে অবশ্যই ইন দা হবে। ঠিক আছে? যেমন I heard the news in the late afternoon. The government managed the political violence in the early morning. জাস্ট এখানে একটা এক্সপ্রেশন হচ্ছে, এখানে ইন দ্য লেট নাইট হবে, হ্যাঁ, অ্যাট দ্য লেট নাইট হবে না, ইন দ্য লেট নাইট হবে। আমরা জানি নাইটের আগে অ্যাট বসে, কিন্তু এখানে লেট নাইট হইলে সেটা হবে ইন দ্য লেট নাইট। ওকে, তবে এখানে ছোট্ট একটা এক্সেপশন আছে, যেটা সাধারণত ভুল হয় বা হওয়ার মতো। সেটা হইলো, এই যে সময়গুলো, দিনের যে সময়গুলো, এই দিনের সময় বলেন অথবা এই যে আমরা দেখলাম মাস, বছর, শতাব্দী, আম, ঋতু, এই সময়গুলোর আগে যদি লাস্ট থাকে অথবা দিস থাকে অথবা নেক্সট থাকে, তাইলে এদের পূর্বে কখনোই কোনো প্রেপোজিশন ইউজ হয় না। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করেন কি বললাম, কোনো সময় জ্ঞাপক কোনো শব্দ, যেমন কোনো মাস, উইক, মর্নিং, ডে, সপ্তাহ, বছর, এইগুলোর পূর্বে যদি দিস থাকে, যদি লাস্ট থাকে, যদি নেক্সট থাকে, তাহলে এদের আগে কোনো প্রেপোজিশন ব্যবহৃত হয় না। ঠিক আছে? যেমন আর ইউ গোয়িং আউট দিস ইভিনিং, এখানে ইন দিস ইভিনিং হবে না। দ্য গার্ডেন ওয়াজ লোনলি লাস্ট সামার, এখানে ইন লাস্ট সামার হবে না, কারণ এখানে লাস্ট আছে, এখানে দিস আছে। তাহলে এই এক্সেপশনটা মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন, আই উইল সি ইউ এট দ্য উইকেন্ড নাকি আই উইল সি ইউ অন দ্য উইকেন্ড? এখানে আমরা সাধারণত এট দ্য উইকেন্ডটাই ব্যবহার করি। আমাদের লজিক অনুযায়ী আমরা এট দ্য উইকেন্ডটাই ব্যবহার করি। এট দ্য উইকেন্ড কেন ব্যবহার করি? যদি এখানে বলা আছে যে ব্রিটিশ ইংলিশে অ্যাড হয় আর আমেরিকান ইংলিশে অন হয়, তবে এখানে মেন ব্যাপারটা হচ্ছে আমরা পরীক্ষাতে আসলে অবশ্যই অ্যাড দেখাবো। কেন অ্যাড দেখাবো? কারণ হচ্ছে আমরা এটা দেখাবো না, কারণ হচ্ছে উইকেন্ড, উইকেন্ড এটা আসলে কি বোঝায়? ধরেন আমাদের উইকেন্ড কোনটা? উইকেন্ড হচ্ছে ফ্রাইডে বেসরকারি চাকরিজীবীদের জন্য, আর সরকারি চাকরিজীবীদের জন্য হচ্ছে ফ্রাইডে এবং স্যাটারডে। তাহলে আবার যদি আপনি বাইরের দেশে যান, সেই ক্ষেত্রে উইকেন্ডটা হচ্ছে সানডেতে, রবিবার। তাহলে উইকেন্ড দিয়ে একটা নির্দিষ্ট দিন আসলে বোঝাচ্ছে না। উইকেন্ড দিয়ে মূলত বোঝানো হয় যে সপ্তাহের শেষ, সপ্তাহ শেষে একটা ছুটি থাকে। যেমন ধরেন যে যেমন কোনো কোনো দেশে, বিশ্বের কোনো কোনো দেশে আম, সপ্তাহে 4 দিন কর্মদিবস এটা শুরু করেছে। 4 দিন কর্মদিবস, 3 দিন বন্ধ। তো ওই যে 3 দিন, ওইটাই কিন্তু তাদের জন্য উইকেন্ড। হ্যাঁ, যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য উইকেন্ডটা হচ্ছে 2 দিন। তাহলে উইকেন্ড দিয়ে কিন্তু কোনো নির্দিষ্ট ডে বোঝানো হচ্ছে না, এখানে ডে নাই। যেহেতু ডে নাই, সুতরাং আমরা আমরা জানি যে ডে না থাকলে সেখানে আমরা অন বসাই না। আমরা অন বসাই না, কি বসাই আমরা? আমরা ওই যে ঈদ, ঈদ, আমি তোমার সাথে ঈদে দেখা করব, সেখানে আমরা কি বসিয়েছি? সেখানে আমরা অ্যাট বসিয়েছি, আই উইল মিট ইউ অ্যাট ঈদ। ঠিক একইভাবে যেহেতু উইকেন্ড একটা সময় বোঝাচ্ছে, একটা একটা অকেশন বোঝাচ্ছে, এইখানে আমরা অ্যাট বসাই, আই উইল সি ইউ অ্যাট দ্য উইকেন্ড। সেটা হতে পারে ফ্রাইডে, সেটা হতে পারে স্যাটারডে। ঠিক আছে? এই কারণে আমরা এখানে অ্যাট বসাই। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আসেন, সময়ের সাথে যে কোনো একটা কাজ আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করব, হ্যাঁ, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে। যেমন আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ মান্থ, আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদ ইন এ মান্থ, আই উইল ডু দ্য ওয়ার্ক বাই ফ্রাইডে, এরকমও হয়।
এখন কখন ইন হয়, কখন উইথ হয়, কখন বাই হয়, দেখেন এখানে তিনটা বাক্য দেওয়া আছে। রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক ইন এ মান্থ, ওকে। রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক উইদিন এ মান্থ, ওকে। রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক বাই সানডে, ওকে। এখানে কোনটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? প্রথমটা আসেন, এই যে ইন, যে রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক ইন এ মান্থ, ইন এ মান্থ, এখানে বোঝানো হচ্ছে রিয়াদের এই কাজটা করতে পুরা 30 দিনই লাগবে। একদম পাক্কা 30 দিন লাগবে, সে 30 দিনের মধ্যেই এই কাজটা শেষ করবে। যদি এরকম সিচুয়েশন আসে সেই ক্ষেত্রে আমরা ইন বসাবো। রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক ইন এ মান্থ, সে 30 দিনের মধ্যে কাজটা শেষ করবে, কমপ্লিট করবে। আচ্ছা, রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক উইদিন এ মান্থ, তার মানে হচ্ছে এই 30 দিন শেষ হওয়ার আগেই রিয়াদ কাজটা করে ফেলবে। যেমন সেটা হতে পারে 29 দিন, সেটা হতে পারে 28 দিন, সেটা হতে পারে 27 দিন, তবে এই 30 দিন হওয়ার আগেই রিয়াদ কাজটা করে ফেলবে। এটা দিয়ে বোঝায় উইদিন। রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক বাই সানডে, বাই সানডে মানে হচ্ছে যে সে রবিবারের মধ্যে কাজটা করবে। এখন এইটা আমরা সিম্পলি কিভাবে ব্যাখ্যা করতে পারি? এভাবে ব্যাখ্যা করতে পারেন যে ব্যাপক সময়ের শেষ মুহূর্তে ইন, ব্যাপক সময় শেষ হওয়ার আগে উইদিন, আর আরেকটা হচ্ছে বাই, এটা হচ্ছে আপনার যদি আনকাউন্টেবল, আনকাউন্টেবল সময়ের সাথে হয়। আনকাউন্টেবল মানে কি? যেমন দেখেন এখানে বলছে রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক বাই সানডে। এখন সানডে কি আপনি গুনতে পারবেন? আপনি কি বলতে পারবেন বাই এ সানডে? না, বলা যায় না। কিন্তু দেখেন এখানে বলছে এ মান্থ, তার মানে এটা কাউন্টেবল। উইদিন এ মান্থ এটা কাউন্টেবল, কিন্তু সানডে এটা কাউন্টেবল না। তাহলে কাউন্টেবলের আগে আমরা ইন বা উইদিন বসাই, আনকাউন্টেবল হইলে আমরা বাই বসাই। এটাকে এইভাবে মনে রাখতে পারেন। এখন যেটা প্রশ্ন, ভাই পরীক্ষাতে আসলে আমি কোনটা দিব? আমি কি ইন দিব, আমি কি উইদিন দিব, নাকি আমি বাই দিব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যদি কাউন্টেবল হয় সেক্ষেত্রে আপনি ইনও দিতে পারেন, উইদিনও দিতে পারেন। পরীক্ষাতে অপশনে যে কোনো একটা থাকবে। আর যদি এরকম কাউন্টেবল না হয় তাইলে হবে বাই। যেন আমি বললাম যে রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক বাই 2026, 2026 কি আপনি গুনতে পারবেন? মানে গুনতে পারবেন বলতে আপনি কি এরকম এরকম বলতে পারবেন যে বাই এ 2026, এরকম বলতে পারবেন না? এরকম আপনি বলতে পারবেন না, কিন্তু আপনি বলতে পারবেন বাই 2 ইয়ার্স, না সরি ইন 2 ইয়ার্স, অথবা উইদিন 2 ইয়ার্স, এটা আপনি বলতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে আপনি বসাবেন ইন অথবা উইদিন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আসেন, আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে অন টাইম, ইন টাইম, জাস্ট ইন টাইম। অন টাইম, ইন টাইম, জাস্ট ইন টাইম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অন টাইম, ইন টাইম এবং জাস্ট ইন টাইম, এই তিনটার কোনোটার সাথেই সময় কোনটা সেটা উল্লেখ থাকে না। এটার মানে কি? এটা মানে হচ্ছে ধরেন একটা মিটিং 8টা বাজে শুরু হবে, তো আমি বললাম দা মিটিং উইল কমেন্স অ্যাট 8 p.m. তাহলে আমি নির্দিষ্ট সময় 8টা, এই 8টার আগে আমি অ্যাট বসাইলাম। আচ্ছা, মিটিংটা যদি 8টা বাজে শুরু হয় সেক্ষেত্রে আমি বলতে পারবো যে দ্য মিটিং হ্যাজ বিগান অন টাইম। মিটিংটা যেই সময়ে শুরু হওয়ার কথা ছিল সেই সময়ে শুরু হইলো। যদি এক্স্যাক্টলি প্ল্যান্ড টাইমে কোনো কিছু হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি অন টাইম। দেখেন এই যে মিটিংটা অন টাইমে শুরু হইলো, অন টাইম বলতে এখানে কোন টাইম সেটা কিন্তু এই সেন্টেন্সের সাথে উল্লেখ নাই। যদি উল্লেখ থাকতো 8 p.m., সেক্ষেত্রে আমরা বসাইতাম অ্যাট, কিন্তু এখানে তো সময়টা উল্লেখ নাই। হ্যাঁ, অন টাইমে শুরু হয়েছে, যেমন ট্রেনটা অন টাইমে ছাড়লো, ক্লাসটা অন টাইমে শুরু হলো, এক্ষেত্রে আমরা অন টাইমটা দিব। আচ্ছা, ইন টাইম মানে কি? ইন টাইম মানে হচ্ছে সুন এনাফ নট টু লেট। মানে হচ্ছে ধরেন কোনটা মিটিং 8টা বাজে শুরু হওয়ার কথা ছিল, আপনি সেখানে 7টা 50-এ চলে গেলেন, আপনি এখানে 7টা 40-এ চলে আসলেন, এই ক্ষেত্রে হবে ইন টাইম, মানে আপনি নির্ধারিত সময়ের আগে চলে আসছেন। আর জাস্ট ইন টাইম মানে কি? জাস্ট ইন টাইম মানে হচ্ছে 8টায় শুরু হবে, আপনি একদম 7টা বেজে 59 মিনিট 59 সেকেন্ডে আপনি পৌঁছাইলেন, এটাকে বলা হবে জাস্ট ইন টাইম। ঠিক আছে? তো এখন এই জিনিসগুলো হচ্ছে অর্থ বুঝে আপনাকে দাগাইতে হবে, আর কিছু না। এখন এটা আবার বললেন না যে ভাই যদি অপশন দুইটাই থাকে, না ভাই অপশন দুটো থাকবে না, যে কোনো একটা থাকবে, হয় অন থাকবে, নাহলে ইন থাকবে, নাহলে জাস্ট ইন থাকবে, যে কোনো একটা থাকবে। আচ্ছা, ঘড়ির সময়, ঘড়ির সময় বোঝাতে আমরা
মোটামুটি চারটা পাঁচটা প্রেপোজিশন, চারটা প্রেপোজিশন ব্যবহার করি। যেমন কোনো ফিক্সড টাইম বোঝাইতে অ্যাট, যেমন at 5 o'clock, at 6 o'clock। দ্বারা বা অনুসারে বোঝাতে বাই হয়, এটা একটু পরে আসতেছে এটার এক্সপ্লেনেশনটা। বাকি থাকা বোঝাতে টু হয়, আর বেশি হলে পাস্ট হয়। বাকি থাকা বা বেশি হওয়া এটা আসলে কি বোঝায় দেখেন, প্রথম দুইটা ব্যাখ্যা করি। সেটা হচ্ছে হি কেম হিয়ার at 5 p.m. সে এখানে 5টা বাজে আসলো, মানে একদম ঠিক 5টা বাজে সে আসছে, একদম 5টা। ওকে ফাইন। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? তোমার ঘড়িতে কয়টা বাজে? তোমার ঘড়িতে কয়টা বাজে? বাই ইউর ওয়াচ, বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে? আমি খুব ছোটবেলা থেকেই সবসময় ঘড়ি পরি। মানে ঘড়ি উম, হচ্ছে একটা অলংকারের মতো, এবং আমি ঘড়ি ছাড়া চলতে পারি না, সবসময় ঘড়ি পরি। তো যখন আমার কাছে যতটুকু যতটুকু মনে পড়ে, তখন আমি স্কুলে ভর্তি হই নাই, তখন আমার কাকা আমাকে একটা ঘড়ি কিনে দিয়েছিল। ওই যে কেসিও, কেসিও কালো রঙের যে ঘড়িগুলো থাকে, ওই যে আপনার প্লাস্টিকের যে বেল্টগুলা, ওই বেল্টগুলা ছিল। আর ছোট, হ্যাঁ ছোট ডায়ালের ওই কেসিও ঘড়ি ছিল আমার জীবনের প্রথম ঘড়ি। এরপরে সবসময় হাতে ঘড়ি ছিল। তো আমি প্রথমে ডান হাতে ঘড়ি পরতাম, ঘড়ি পরতাম শুরুতে ডান হাতে। তো আমার কাছে মনে হতো যে বাম হাতে মানুষ কেন ঘড়ি পরবে, বাম হাতে ঘড়ি পরলে এটা কেমন দেখায়, ডান হাতে পরবো আমি ঘড়ি। আমি বুঝতাম না যে কেন মানুষ আহ, বাম হাতে ঘড়ি পরে। তো পরে এটা বুঝলাম, এটা নিজেকে দিয়ে বুঝলাম যে ঘড়ি পরে লিখতে একটু কষ্ট হয়, লেখাতে একটু একটু কষ্ট হয়। তো এই কারণে সবাই বাম হাতে ঘড়ি পরে, কারণ আমরা ডান হাত দিয়ে লিখি। তবে যারা বাঁ হাতেই আছেন, যারা বাঁ হাতে লেখাটাকা করেন, তারা ডান হাতে ঘড়ি পড়তে পারেন। আমি মাঝে মধ্যে ডান হাতে ঘড়ি পরি। এখন হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? তোমার ঘড়িতে এখন কয়টা বাজে? আপনি এটা এখন উত্তর করবেন। আপনি উত্তর করবেন যে আমার ঘড়িতে এখন বাজে, এখন কটা বাজে? এখন বাজে 10টা 51। আমি বললাম যে আমার ঘড়িতে এখন বাজে 10টা 51। ওকে। এখন এই যে 10টা 51, এটাকে আপনি দুই ভাবে বলতে পারেন। একটা হচ্ছে যে 10টা বেজে 51, আরেকটা হচ্ছে 11টা বাজতে 9 মিনিট বাকি আছে, 9 মিনিট বাকি আছে। আচ্ছা, প্রথমে আসেন যে 10টা বেজে 51। এখন আসেন এই যে 10টা, 10টা অলরেডি বেজে গেছে না? 10টা তো অলরেডি শেষ, 10টা হয়ে গেছে, অলরেডি হয়ে 51 হয়েছে। তার মানে এটা তো পাস্ট হয়ে গেছে, অতীত না? 10টা তো এখন আমাদের জন্য অতীত, ঠিক না? তাহলে আমরা বলবো এরকম যে ইট ইজ 51 past 10, 51 past 10। তার মানে এখন 10টা বেজে 51 মিনিট, কারণ পাস্ট হলো অতীত, 10টা তো বেজে গেছে অলরেডি। ওকে। এখন আসেন যে আমি এটাকে অন্যভাবে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে যে 11টা বাজতে 9 মিনিট বাকি আছে। যদি আমি এভাবে বলি তাহলে বলবো এরকম, ইট ইজ ইট ইজ 9 to 11, ইট ইজ 9 to 11। তার মানে হচ্ছে আহ, এখন 11টা বাজতে 9 মিনিট বাকি আছে, 9 মিনিট বাকি আছে। যেটা ঘন্টা সেটা পরে উল্লেখ করা হয়, আর যেটা মিনিটটা সেটা হচ্ছে আগে উল্লেখ করা হয়। তাহলে এইভাবে আমরা ঘড়ির টাইমটা বলতে পারি। যেমন দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দিস ইজ কোয়ার্টার টু 10, মানে এখন বাজতেছে 9:45, এখন বাজতেছে 9টা 45 মিনিট, মানে পৌনে 10টা, পৌনে 10টা। ঠিক আছে? তাহলে আমরা এটাকে দুই ভাবে বলতে পারি। একটা হচ্ছে দিস ইজ কোয়ার্টার টু 10, দিস ইজ কোয়ার্টার টু 10 মানে কি, এখন 10টা বাজতে 15 মিনিট বাকি আছে। দিস ইজ কোয়ার্টার, কোয়ার্টার মানে হচ্ছে 15 মিনিটস, কোয়ার্টার মানে হচ্ছে 15 মিনিট। তাহলে দিস ইজ কোয়ার্টার টু 10, 10টা বাজতে 15 মিনিট বাকি আছে। অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দিস ইজ 45 past 9, দিস 45 past 9। তার মানে হচ্ছে এখন 9টা বেজে 45 মিনিট হয়েছে। যেমন এখন কত? এখন সময় হচ্ছে 10টা বেজে 15 মিনিট, তাইলে ইট ইজ কোয়ার্টার 5 past 10, কোয়ার্টার মানে হচ্ছে 15 মিনিট, তাইলে এখন 10টা বেজে 15 মিনিট হয়েছে। ঠিক আছে? তাইলে এগুলোই হচ্ছে মোটামুটি ঘড়ির, আশা করি আপনারা পারবেন। ওকে, ইট ইজ 10 past 10 মানে হচ্ছে এখন
10টা বেজে 10 মিনিট, ইট ইজ 10 past 10 মানে হচ্ছে 10টা বেজে 10 মিনিট। ঠিক আছে, তাহলে এটাও আপনারা আশা করি পারবেন। ওকে, এরপর আসেন বয়স। বয়স বোঝাতে অ্যাট হয়, যেমন শি গট ম্যারিড অ্যাট 18, দ্য ওল্ড ম্যান ডাইড অ্যাট 70। ঠিক আছে, ওকে। এরপরে আসেন আমরা এই প্রেপোজিশন অফ প্লেস শিখার আগে এতক্ষণ ধরে যেই বকবকানিগুলো আপনারা শুনলেন সেটার একটা সামারি বকবকানি বা একটা ছোট বকবকানি আপনাদেরকে শুনাই দিই। তাহলে আমরা অনেক কিছু পড়ে ফেলছি। আমরা প্রথমে দেখলাম যে এইখানে আমরা শুরুটা করব অন, অ্যাবাব এবং ওভার দিয়ে। তাহলে অন মানে উপরে, অ্যাবাব মানে উপরে, ওভার মানে উপরে। অন মানে হচ্ছে একদম লাগোয়া উপরে যদি হয় সেক্ষেত্রে আমরা বলি অন, আবার কোনো কিছু দেওয়ালে ঝুলছে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে অন, যেমন দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল। আচ্ছা, অ্যাবাব হচ্ছে যে আমাদের মাথার উপরে কোনো কিছু স্থির আছে, আমাদের মাথার উপরে কোনো কিছু স্থির আছে এবং সেটাকে আমি চাইলেই ধরতে পারবো, সেটাকে আমি চাইলেই ধরতে পারবো, স্থির অবস্থা আছে, চাইলে আমি ধরতে পারবো, এক্ষেত্রে আমি বসবো অ্যাবাব। চাইলে আমি ধরতে পারি, এটাকে বলবো আমি অ্যাবাব। আবার আমাদের মাথার উপর দিয়ে সাই করে একটা কিছু উড়ে চলে গেল, এই ক্ষেত্রে আমি বসাবো ওভার। আবার যদি এরকম হয় যে আমাদের মাথার উপরে কোনো একটা কিছু আমাদেরকে কভার করে আছে এবং সেটা আমি চাইলেই ছুতে পারবো, সেটাকে আমি বলবো অ্যাবাব, আমি বলবো ওভার। যেমন দ্য রুফ ইজ ওভার আওয়ার হেড, যেমন দ্য ব্রিক ইজ ওভার দ্য বুক। ঠিক আছে, ওকে। আবার যদি এরকম হয় যেমন চাঁদ সূর্য তারা, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে যে চাঁদ সূর্য তারা এগুলো তো আমাদের ধরাছোঁয়ার বাইরে, সীমার মধ্যে না। কোনো কিছু যদি সীমার বাইরে থাকে সেক্ষেত্রে আমরা বলি অ্যাবাব, আর সীমার মধ্যে থাকলে আমরা বলি ওভার। যেমন এই যে ছাদ আমাদের ধরাছোঁয়ার বাইরে, এক্ষেত্রে আমরা বলবো ওভার। ওকে, এরপর আমরা শিখলাম ইন মানে ভেতরে। ইন অথবা ইনসাইড দুটো দিয়ে একই অর্থ প্রকাশ করে। বড় সময়ের পূর্বে ইন হয়, ছোট সময়ের পূর্বে অ্যাট হয়। আবার বড় সময় কোনটা? শতাব্দী থেকে সপ্তাহ, এটা হয় ইন, আর বার হয় হচ্ছে অন। মাস, সাল, ঋতু এগুলোর পূর্বে হচ্ছে ইন বসে। তারপরে দিনের বড় সময়ের পূর্বে হচ্ছে ইন বসে, দিনের ছোট সময়ের পূর্বে হচ্ছে অ্যাট বসে। কখন ইন বসে কখন অ্যাট বসে এটা আমরা এখানে ব্যাখ্যা করলাম। তারপরে আমরা এখানে দেখলাম সুনির্দিষ্ট সময় হইলে অ্যাট বসে, সম্পূর্ণ দিন বুঝাইলে ডে বসে, সম্পূর্ণ দিন বুঝাইলে অন বসে, সকাল বিকাল সন্ধ্যা এগুলোর আগে ইন্দা বসে, তবে নির্দিষ্ট দিনের সকাল বিকাল সন্ধ্যা হইলে কিন্তু অন বসে। এরপরে আমরা দেখলাম একটা এক্সেপশনাল নিয়ম, সেটা হচ্ছে দিস, লাস্ট, নেক্সট এগুলো যদি উল্লেখ থাকে তাহলে কোনো প্রেপোজিশন হয় না, বেয়ার প্রেপোজিশন হয়। উইকেন্ড, এখানে আমরা অ্যাড বসাবো। ইন, উইদিন এবং বাই। ইন, উইদিন এগুলো হচ্ছে কাউন্টেবল যদি হয় তাইলে হবে ইন উইদিন, আর যদি আনকাউন্টেবল হয় তাইলে হবে বাই। হ্যাঁ, তাহলে ইন দিয়ে বোঝায় যে নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে, আর উইদিন মানে হচ্ছে নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই। যেমন আমি 1 বছরের মধ্যে কাজটা শেষ করব, যদি আমি বলি আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ইন এ ইয়ার, তার মানে হচ্ছে এটা আমার 1 বছর ফুল সময় লাগবে। কিন্তু আমি যদি বলি উইদিন এ ইয়ার, তার মানে হচ্ছে আমার 1 বছরের কম সময় লাগবে। আর যদি আমি বলি এরকম বাই 2026, বাই 2027, সেক্ষেত্রে তার মানে আমি এটা বুঝাচ্ছি যে 2000 এত সালের মধ্যে, সেক্ষেত্রে আমি বাই বসাবো। ওকেই, তারপরে অন টাইম, ইন টাইম, জাস্ট ইন টাইম আমরা মোটামুটি বুঝছি, ঘড়ির সময়টা আমরা মোটামুটি বুঝলাম। এরপরে আমরা চলে যাব প্লেসের ক্ষেত্রে। আচ্ছা, এখানে দেখেন প্লেসের ক্ষেত্রে ওই সময়ের মতোই, যদি বড় স্থান হয়, বড় স্থান, সেক্ষেত্রে আমরা বলি ইন, আর যদি ছোট স্থান হয় সেক্ষেত্রে আমরা বসাই এট। যেমন ধরেন এইটা হচ্ছে আপনার রুম, এটা হচ্ছে আপনার রুম, আপনি এইখানে দাঁড়ায়া দাঁড়ায়া কিছু একটা করতেছেন, এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কিছু একটা করতেছেন, তাহলে আপনি রুমের মধ্যে, আই এম ইন দ্য রুম, আই এম ইন দ্য রুম। ওকে, এইখানে আপনার খাট, এইখানে আপনার খাট, আর এইখানে হচ্ছে আপনার পড়ার টেবিল, এখানে আপনার পড়ার টেবিল। আচ্ছা, তো এই খাট, পড়ার টেবিল দুইটাই হচ্ছে আপনার রুমের মধ্যে, আপনিও রুমের মধ্যে। কিন্তু আপনি রুমের মধ্যে যদি চিন্তা করেন যে এই রুমের মধ্যে এই খাটগুলা কোন জায়গায়, বা এই চেয়ারটা কোন জায়গায়, টেবিলটা কোন জায়গায়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? তো আমি বলবেন যে দ্য চেয়ার ইজ এট দ্য কর্নার অফ দ্য রুম, চেয়ারটা হচ্ছে রুমের কর্নারে। মাই বেড ইজ এট দ্য কর্নার অফ দ্য রুম, অথবা সরি, এখানে অফ হবে না, এখানে হবে ইন দ্য রুম অথবা ইনসাইড দ্য রুম। মাই টেবিল ইজ এট দ্য কর্নার ইনসাইড মাই রুম। ঠিক আছে, তাহলে
রুমের ভিতরের কোনো কিছু প্রকাশ করার ক্ষেত্রে আপনি বলবেন হচ্ছে অ্যাট। ঠিক আছে, অর্থাৎ ইনের মধ্যে যদি কোনো কিছু ইন হয় বা ইনের মধ্যে যদি কোনো কিছু আপনি বুঝাইতে চান, সেক্ষেত্রে হবে হচ্ছে অ্যাট। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, এই যে বললাম বড় সময়ের পূর্বে আমরা কি বসাই, বড় সময়ের পূর্বে আমরা হচ্ছে ইন বসাই। হ্যাঁ, কোনো একটা বড় সময় হইলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ইন বসাই। এখন আসেন যে এই বড় স্থান, এখানে কিছু জিনিস আছে। সেই জিনিসটা হচ্ছে, ধরেন যে ধরেন একটা লাইব্রেরি, একটা অফিস, একটা থিয়েটার, একটা বাজার, কোন একটা হাসপাতাল, সবগুলা স্থানেরই কিন্তু একটা নির্দিষ্ট একটা একটা কাজ আছে। আপনি লাইব্রেরিতে বই পড়তে যাবেন, আপনি হাসপাতালে হয় চিকিৎসা নিতে যাবেন অথবা চিকিৎসা দিতে যাবেন। হুম, এগুলো হচ্ছে ওই নির্দিষ্ট জায়গার একটা উদ্দেশ্য। এখন যদি এরকম হয় যে আপনি ওইসব জায়গাতে গেলেন ঠিকই, কিন্তু আপনার উদ্দেশ্য আসলে ওইটা না, মানে আপনি হাসপাতালে গেলেন, হাসপাতালে আপনার যাওয়ার উদ্দেশ্য চিকিৎসা করা বা চিকিৎসা আহ, দেওয়া না, অন্য একটা উদ্দেশ্যে আপনি গেলেন, যদি এরকম হয় তাহলে কিন্তু প্রেপোজিশনের ভিন্নতা দেখা দেয়। যেমন যে জায়গার যে উদ্দেশ্য, সেক্ষেত্রে সেই উদ্দেশ্য আপনি যদি যান বা স্বাভাবিক অবস্থান যদি বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা অ্যাট বসাই। যেমন দ্য ম্যান ইজ এট দ্য অফিস, তার মানে আপনি অফিসে আসলে কাজ করার জন্যই গেছেন, এই লোকটা অফিসে কাজই করতেছে। দ্য টিচার এট দ্য ইউনিভার্সিটি টু কন্ডাক্ট ক্লাসেস, তিনি ইউনিভার্সিটিতে গেছেন ক্লাস কন্ডাক্ট করার জন্য, এই কারণে এখানে অ্যাট বসছে। আচ্ছা, কিন্তু যদি আপনার উদ্দেশ্য ভিন্ন হয়, সেক্ষেত্রে আপনি দিবেন ইন। যেমন জোনাথন আর ইন দ্য থিয়েটার টু মিট মি, থিয়েটারে মানুষ কেন যায়? নাটক মুভি দেখার জন্য যায়। কিন্তু এইখানে জোনাথনরা, জোনাথনরা তারা এখানে কেন আসছে? আমার সাথে দেখা করার জন্য, টু মিট মি। এইখানে আমি বসাবো ইন। ঠিক আছে। অ্যান হ্যাজ বিন ইন দ্য ইউনিভার্সিটি টু মিট ভিসি, অ্যান সে ইউনিভার্সিটিতে গেছে, সে পড়াইতেও যায় নাই অথবা সে পড়াশোনা করতেও যায় নাই, সে গেছে ভিসির সাথে দেখা করতে। এই কারণে আমরা এখানে ইন দিয়েছি। ঠিক আছে। ওকে। বড় শহর, তারপরে দেশ, হ্যাঁ, মহাদেশ, রাজ্য, শহর, জেলা, এগুলোর পূর্বে ইন হয়। যেমন দ্য প্রেসিডেন্ট ইজ ইন এশিয়া টু মেক আ নেগোসিয়েশন, উই লিভ ইন বাংলাদেশ ইন ঢাকা, আমি বাংলাদেশের ঢাকায় বাস করি। কিন্তু যদি এরকম হইতো যে আমি বাংলাদেশের ঢাকার বনানীতে বাস করি, তাহলে কি হইতো? উই লিভ ইন বাংলাদেশ ইন ঢাকা এট বনানী। তখন হয়তো উল্টো এরকম, যে উই লিভ এট ঢাকা এট বনানী ইন ঢাকা ইন বাংলাদেশ। ঠিক আছে, তাহলে এই যে দেখেন ছোট জায়গা, ঢাকা তো একটা শহর, শহরের মধ্যে বনানী একটা ছোট জায়গা, সেক্ষেত্রে এখানে হয়েছে এট। এখানে আহ, একটা ছোট এক্সেপশন আছে। সে এক্সেপশনটা হচ্ছে, আমরা দেখলাম যে শহর হইলে তার পূর্বে আমরা ইন বসাই, তবে এখানে একটা ছোট কিন্তু আছে। কিন্তু এটা হচ্ছে, ধরেন আপনি যাবেন হচ্ছে লন্ডন, লন্ডন যাওয়ার পথে আপনাকে একটা ট্রানজিট দেওয়া হইলো, সেটা হইলো দুবাই, বা আপনার প্লেনটা দুবাইতে ল্যান্ড করলো কেন? তার খিদে লাগছে, তার খাওয়া দাওয়া করতে হবে, তার জ্বালানি নিতে হবে, এই কারণে সে থামছে। কিন্তু আপনার গন্তব্য কিন্তু দুবাই ছিল না, আপনার গন্তব্য হচ্ছে লন্ডন। আপনি ঢাকা থেকে প্লেনে উঠেছেন, আপনি লন্ডন যাবেন, কিন্তু পথিমধ্যে আপনি দুবাইতে ল্যান্ড করলেন। এরকম এরকম সিচুয়েশনে কিন্তু শহরের নামের পূর্বে ইন বসানো যাবে না, বসাইতে হবে অ্যাট। যেমন আওয়ার প্লেন রিফুয়েলড অ্যাট লন্ডন অন ইটস ওয়ে ফ্রম নিউ ইয়র্ক টু মস্কো, নিউ ইয়র্ক থেকে মস্কো যাওয়ার পথে আমাদের বিমানটা লন্ডনে জ্বালানি সংগ্রহ করেছিল। তাহলে এখানে আমি ইন লন্ডন দেই নাই, আমি অ্যাট লন্ডন দিয়েছি। প্রাইম মিনিস্টার ল্যান্ডেড অ্যাট টোকিও ওয়াইল শি ওয়াজ গোয়িং টু ব্রাজিল, ব্রাজিল যাওয়ার পথে প্রাইম মিনিস্টার টোকিওতে ল্যান্ড করেছিলেন। তার গন্তব্য টোকিও না, তার গন্তব্য হচ্ছে ব্রাজিল, কিন্তু প্রথম দিন টোকিওতে নেমেছিলেন, এই কারণে আমরা এখানে অ্যাড দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, ঠিক আছে এখানে ইন বুঝলাম, অ্যাটও বুঝলাম, কিন্তু প্লেসের আগে অন কখন হয়?
প্লেসের আগে অন কখন হয়? আচ্ছা, যদি আমি বলি যে আমরা পৃথিবীতে বাস করি, আমরা পৃথিবীতে বাস করি, তাইলে বলেন তো কি হবে এখানে? আমরা পৃথিবীতে বাস করি, ইন হবে নাকি অন হবে? এটা হবে অন। উই লিভ অন দা আর্থ। আমরা পৃথিবীতে বাস করি। এখন পৃথিবীতে বাস করি, এখন এটা তো আপনি এভাবে যদি চিন্তা করেন যে এই যে বিশাল পৃথিবী, আমি আপনি তো পৃথিবীর ভেতরে বাস করি না। এই এখানে আমরা বসে আছি, দাঁড়ায় আছি পৃথিবীর সারফেসের উপরে, ঠিক না? আমরা তো পৃথিবীর ভেতরে বাস করি না। তাহলে কোনো কিছুর উপরে যদি হয় বা লাগাও উপরে যদি হয়, সেক্ষেত্রে আমরা কি বসাই? অন বসাই। এই কারণেই পৃথিবী হইলে, গ্রহ নক্ষত্র উপগ্রহ হইলে এগুলোর সাথে অন বসবে। এগুলা অনেক বড় জায়গা হইলেও এগুলো আসলে ইন হবে না, এগুলো হবে অন। ঠিক আছে? তাহলে এটা একটু মাথায় রাখেন, আমি একটু এখানে লিখে দেই যে গ্রহ নক্ষত্র হইলে অন হয়, গ্রহ নক্ষত্র হইলে অন হবে। ঠিক আছে? গ্রহ বা নক্ষত্র হইলে অন হবে। আচ্ছা, এখন আসেন এখন আসেন যে সীমানার মধ্যে হলে ইন, সীমানার বাইরে হইলে টু, আর সীমানার উপর হইলে অন। এটা আবার কি? দেখেন, এটা হচ্ছে, আমি বললাম ফেনী ইজ ইন দ্য ইস্ট অফ কুমিল্লা। ফেনী ইজ ইন দ্য ইস্ট অফ কুমিল্লা। ইন দ্য ইস্ট অফ কুমিল্লা মানে কি? এই হচ্ছে ম্যাপ, এই হচ্ছে ফেনী। এই ফেনী কুমিল্লার পূর্ব দিকে অবস্থান করতেছে, এবং এটা বাংলাদেশের বাউন্ডারির মধ্যে। যেহেতু বাংলাদেশের বাউন্ডারির মধ্যে, সীমানার মধ্যে, এই কারণে আমরা এখানে ইন দিয়েছি। দা ফেনী ইজ ইন দ্য ইস্ট অফ কুমিল্লা। তাজিংডং ইজ অন সাউথ ইস্ট অফ বাংলাদেশ। তাজিংডং এই পাহাড়টা তাজিংডং এই পাহাড়টা হচ্ছে বাংলাদেশের পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। দক্ষিণ পূর্ব দিকে, এখন দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের যে বাউন্ডারি, সে বাউন্ডারির মধ্যে অবস্থিত, একদম সীমানার উপরে হচ্ছে এই তাজিংডং পাহাড়টা অবস্থিত। এই কারণে এখানে বলছে অন। তাজিংডং ইজ অন সাউথ ইস্ট অফ বাংলাদেশ। আর যদি সীমানার বাইরে হয়, যেমন জাপান ইজ টু দ্য ইস্ট অফ বাংলাদেশ, জাপান বাংলাদেশের পূর্বে অবস্থিত, তাহলে বাংলাদেশ আর জাপানের সীমানা তো আলাদা। তাহলে এই যে সীমানার বাইরে, এই কারণে হয়েছে টু। ঠিক আছে? তাহলে জাপান ইজ টু দ্য ইস্ট অফ বাংলাদেশ। তো এইখানে দেখেন ইন অন এটের বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেটার ক্ষেত্রে ইন হচ্ছে বিগার, ইন হচ্ছে বিগার, আর অন হচ্ছে স্মলার, আর এট হচ্ছে একদম স্মলেস্ট। স্মলেস্ট কি? যেমন ধরেন এই যে স্ট্রিট, অ্যাভিনিউ, হ্যাঁ, কোনো কিছুর সারফেস, এগুলোর আগে হচ্ছে অন বসে। হ্যাঁ, কিন্তু এই স্ট্রিটের মধ্যে যদি একদম স্ট্রিটের নাম ধরে লেখা থাকে, সেক্ষেত্রে হয় হচ্ছে অন, সেক্ষেত্রে হয় হচ্ছে অ্যাট। যেমন আমি বললাম যে অ্যাট অ্যাট রোড নাম্বার 7, অ্যাট রোড নাম্বার 7, 7 নাম্বার রোড। ঠিক আছে? এই ক্ষেত্রে হবে হচ্ছে অ্যাট। কিন্তু আপনি যদি বলেন মানিক মিয়া এভিনিউ, মানিক মিয়া এভিনিউ, সেক্ষেত্রে হবে হচ্ছে অন। ঠিক আছে? ওকে, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো, এখানে আমরা সামনে আছে এগুলা, এগুলা মোটামুটি পেরে যাবেন, এগুলো আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এখন আসেন প্রেপোজিশন অফ ট্রান্সপোর্ট। প্রেপোজিশন, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো ডেট যদি হয়, হ্যাঁ, নির্দিষ্ট কোনো ডেট যদি হয়, ডেট 7 মার্চ, 6 মার্চ, 14ই মার্চ, 21 মার্চ, যদি এরকম নির্দিষ্ট ডেট হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু অন বসাবো। নির্দিষ্ট ডেট হইলে, নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট তারিখ বুঝাইলে কিন্তু আমরা অন বসাই। যে দেখেন অন ঈদ ডে, হ্যাঁ, অন ইন্ডিপেন্ডেন্স ডে। ঠিক আছে? এখন আসেন প্রেপোজিশন অফ ট্রান্সপোর্ট, যানবাহন। যানবাহনের ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রেপোজিশন বসাই? প্রথম কথা হচ্ছে, যেসব যানবাহনের মধ্য দিয়ে আপনি হাঁটাচলা করতে পারবেন, যেমন বাসের মধ্য দিয়ে হাঁটাচলা করা যায়, জাহাজের মধ্য দিয়ে হাঁটাচলা করা যায়, ট্রেনের মধ্য দিয়ে হাঁটাচলা করা যায়, এগুলোর আগে আমরা বসাবো অন। অন দা বাস, অন দা প্লেন, অন দা ট্রেন, অন দা শিপ। কিন্তু যদি হাঁটা চলা না করা যায়, কিন্তু যদি হাঁটা চলা না করা যায়, সেক্ষেত্রে আমরা আমরা কি বসাবো? যদি হাঁটা চলা না করা যায়, সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে ইন। সেখানে আমরা বসাবো ইন। যেমন ইন কার, কারের মধ্যে আমরা হাঁটাচলা করতে পারি না। এখন আপনি যদি এই চিন্তা করেন যে ভাই, আমার ছোট ছোট ভাগ্নি আছে, সে তো কারের মধ্যে দিয়ে হাঁটাচলা করতে পারে, ভাই ওই হিসাব করলে হবে না, ওইটা আলাদা হিসাব। আপনি এখানে অ্যাডাল্ট মানুষজনের কথা বলা হয়েছে। ঠিক আছে? বা আপনি যদি মনে করেন যে ভাই ধরেন একটা তেলাপোকা,
তাহলে আবার কত গাড়ির মধ্যে দিয়ে হাঁটতে পারে, তাহলে সেক্ষেত্রে কি অন হবে না? ওই চিন্তা এখানে, ওই থিওরি কাটবে না। এখানে হচ্ছে যে মানুষের কথা বলা হচ্ছে, মানুষ হাঁটাচলা করতে পারে এরকম। তাহলে মানুষ তো কারের মধ্যে হাঁটাচলা আপনি করতে পারবেন না, তাহলে হবে ইন কার, হ্যাঁ, অথবা ইন হেলিকপ্টার। ঠিক আছে, ওকে। কিন্তু যদি যানবাহনে ভ্রমণ করা বোঝায়, ভ্রমণ, যানবাহনে ভ্রমণ করা, ওই যে আমরা ছোটবেলা পড়ছি না, জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট, জার্নি বাই প্লেন, এরকম যদি যানবাহনে ভ্রমণ বোঝায় সেই ক্ষেত্রে আমরা বসাবো বাই। হি কেম হিয়ার বাই বাস, আই ওয়েন্ট সিলেট বাই ট্রেন। ঠিক আছে, আচ্ছা। যানবাহনের সাথে অনও বসে। কখন অন বসে? অন বসে হচ্ছে যে আপনি যদি কোনো কারো পিঠে চড়েন, পিঠে, পিঠে বলতে কেমন পিঠে? ধরেন আপনি ঘোড়ার পিঠে, আপনি হাতির পিঠে, আপনি গরুর পিঠে, গাধার পিঠে, বাঘের পিঠে, মাছের পিঠে, যে কোনো কিছুর পিঠে হইলে সেখানে আপনি বসাবেন অন। যেমন সাইকেলের উপরে, হ্যাঁ, সাইকেলের পিঠে, ওইটারে সাইকেলের পিঠ আপনি এখন যদি এই প্রশ্ন করেন যে ভাই সাইকেলের কি পিঠ থাকে, তাইলে আবার অসুবিধা। সাইকেলের পিঠে মানে সাইকেলের উপরে আর কি, হ্যাঁ। বা আপনার মোটর সাইকেলের পিঠে, হ্যাঁ, অথবা রিক্সার, হ্যাঁ, রিক্সার উপরে, এগুলো আপনি সব দিবেন অন। হি কেম, এখানে অন ফুট বলতে আহ, যদি পায়ে হাঁটা হয়, পায়ে হাঁটা বোঝায়, সেক্ষেত্রে হয় হচ্ছে অন ফুট, হ্যাঁ। হি কেম অন এ নিউ সাইকেল, সেটা নতুন সাইকেলে চলে আসলো। প্রিয়াঙ্কা চোপড়া অ্যান্ড নিক জোনাস ওয়েন্ট অন এ হর্সব্যাক রাইডিং ডেট, অন হর্সব্যাক। ঠিক আছে, আচ্ছা। এখন আসেন আমরা দেখব হচ্ছে অফ এবং অফ। প্রথম কথা হচ্ছে অফ দিয়ে বোঝায় কানেকশন, অফ দিয়ে বোঝায় কানেকশন, আর এই অফ দিয়ে বোঝায় ডিসকানেকশন। কিভাবে? আচ্ছা, কানেকশনটা কিভাবে হয়? ধরেন আমি বললাম যে ভিটিভিতে একটা শো হইতো, নাম ছিল দ্য থিফ অফ বাগদাদ, দ্য থিফ অফ বাগদাদ। তাহলে দেখেন, বাগদাদের চোর, থিফ অফ বাগদাদ, অফ, তাহলে অফ দিয়ে কি বুঝাইলো? কানেকশন বুঝাইছে, বাগদাদের সাথে কানেকশন। আচ্ছা, আম, রাজশাহীর আম, দা ম্যাঙ্গোজ অফ রাজশাহী। তাহলে দেখেন ম্যাঙ্গোদের সাথে একটা রাজশাহীর কানেকশন আছে, ঠিক না? আচ্ছা, চাঁদপুরের ইলিশ, দ্য ইলিশ অফ চাঁদপুর। ঠিক আছে, দ্য ম্যান, দ্য ম্যান অফ, দ্য ম্যান অফ কি বলা যায়, দ্য ম্যান অফ অনেস্টি, তাহলে অনেস্টির সাথে তার একটা সম্পর্ক। হুম, তাহলে অফ দিয়ে সবসময় এরকম কানেকশন বোঝায়, হ্যাঁ। দ্য ওয়াটার অফ দিস পন্ড, এই পুকুরের পানি। হুম, তারপরে দা এরকম আর কি, এরকম যা কিছু আছে, অফ দিয়ে হচ্ছে সম্পর্ক বোঝায়। এবং অফের অর্থ হচ্ছে মূলত র এবং এর, র এবং এর, যেমন ঢাকার পোলা, ঢাকার পোলা, তাহলে দ্য বয় অফ ঢাকা। ঠিক আছে, দ্য ভয়েস অফ আমেরিকা, আমেরিকার কণ্ঠস্বর, দ্য ভয়েস অফ আমেরিকা। তাহলে যে অফ, অফ দিয়ে র বা এর বোঝায় এবং সম্পর্ক বোঝায়। আর অফ দিয়ে বোঝায় কি? ও ডাবল এফ, ডিসকানেকশন, বিচ্ছিন্ন। যেমন হি ফেল অফ দ্য বাস, সে বাস থেকে পড়ে গেল, সে বাস থেকে নামলো। এই যে আপনি বাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, এটা হচ্ছে অফ। ঠিক আছে, তাহলে কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া, অথবা সামান্য দূরে আপনি কোথাও যাচ্ছেন, এই ক্ষেত্রে আমরা অফ বসাইতে পারি। ঠিক আছে, যেমন চার্লি ফেল অফ হিজ বেড লাস্ট নাইট, সে তার সাথে তার বেডের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। মাদার সেন্ড মি অফ টু স্কুল, আমাকে অল্প দূরে স্কুলে পাঠাচ্ছেন। এই যে অফ দিয়ে এখানে মূলত এই যে অল্প দূরত্বে সেটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, ওকে। এখন আসেন আমরা শিখবো টু। টু মানে কি? টু মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। এখন সেইটা যে কোনো কিছুর স্টার্টিং হইতে পারে। যে কোনো কিছু স্টার্টিং মানে কি? আচ্ছা, যে কোনো কিছু স্টার্টিং বলার আগে একটু বলতেছি, হচ্ছে কোনো গন্তব্যের দিক। যেমন, যেমন হচ্ছে দ্য ট্রেন রানস ফ্রম রংপুর টু ঢাকা, ফ্রম রংপুর টু ঢাকা। ঠিক আছে, রংপুর থেকে যাত্রা শুরু হইলো, ঢাকাতে দিকে সে যাচ্ছে, ঢাকা দিকে যাত্রা শেষ হবে। এখন আপনি যদি এরকম বলেন যে আই আই উইল ওয়ার্ক ফ্রম 2 p.m. টু 5 p.m. এক্ষেত্রেও কিন্তু এই দেখেন ফ্রম দিয়ে স্টার্টিং পয়েন্ট,
2 PM বোঝানো হচ্ছে, 2 দিয়ে এন্ড পয়েন্ট 5 PM বোঝানো হচ্ছে। এখন তার মানে এই না যে আপনি সময়ের আগে 2 বসাচ্ছেন, এটা কিন্তু ওইরকম না। এটা কিন্তু ওইরকম না, এখানে মূলত স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটাকে বোঝানো হচ্ছে। আই উইল ওয়ার্ক ফ্রম 2 PM টু 5 PM। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টু এর একটা ব্যবহার। এখন এই টু কিন্তু আরেক ভাবেও ব্যবহার হতে পারে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইনফাইনিটিভ। টু কিন্তু ইনফাইনিটিভ হয়। টু কখন ইনফাইনিটিভ হয়? যখন টু এর পরে ভার্ব থাকে তখন ইনফাইনিটিভ হয়। এবং এই টু এর পরে ভার্ব থাকলে সেটার অর্থ দেয় হচ্ছে তে। তে মানে কি? যেমন আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ। এই যে তে, ঘুমাতে, যেতে, খেতে, পড়তে, টু প্লাস ভার্ব, এটা অর্থটা হয় তে। পড়তে, ঘুমাতে, যেতে, খেতে, চলতে, ফিরতে, সবকিছু। ঠিক আছে, তাহলে টু প্লাস ভার্ব, এটা হচ্ছে ইনফাইনিটিভ এবং এটার অর্থ দেয় হচ্ছে তে। এই টুটা কিন্তু প্রেপোজিশন না, এই টুটা হচ্ছে ইনফাইনিট। তাহলে টু এর পরে যদি ভার্ব থাকে সেটা আসলে সেটা ইনফাইনিটিভ হয়, সেটা কিন্তু প্রেপোজিশন হয় না। এখন এই টু এবং টুয়ার্ডস, এই দুইটার অর্থ কিন্তু সেম সেম। টুয়ার্ডস মানেও দিকে, টু মানেও দিকে। এখন কখন টুয়ার্ডস হবে, কখন টু হবে? ধরুন আপনি আপনি যাচ্ছেন হচ্ছে পার্কে। আপনি পার্কে যাচ্ছেন কেন? আপনি পার্কে মানুষ, ধরেন আপনার উদ্দেশ্য হচ্ছে যে প্রকৃতি দেখা। পার্কে গিয়ে আপনি একটু নিঃশ্বাস নিবেন, শ্বাস প্রশ্বাস নিবেন। হ্যাঁ, এখন পার্কে যাওয়ার সময় আপনার আহ, বাবার সাথে আপনার দেখা হইলো। আপনার বাবা বললো কি, যে কিরে তুই কই যাস? তখন আপনি বললেন যে আমি একটু পার্কের দিকে যাই। এখন পার্কের দিকে আপনি যাচ্ছেন, আপনি কিন্তু আসলে পার্কে যাচ্ছেন না। আপনি যাচ্ছেন পার্কের পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আপনি যাচ্ছেন। সেখানে আপনার আপনার মনের মানুষের সাথে আপনার দেখা করার কথা রয়েছে। তাহলে আপনি ওই পার্ক এবং রেস্টুরেন্ট এই দুইটা একই দিকে অবস্থিত, দুইটা পাশাপাশি। পার্কও একদিকে আছে, রেস্টুরেন্টও একদিকে আছে, কিন্তু আপনি সরাসরি রেস্টুরেন্টের কথা বলছেন না, আপনি বলছেন পার্কের কথা, যে আমি পার্কের দিকে যাচ্ছি। বা ধরেন আপনার স্কুল এবং বাজার একই দিকে অবস্থিত, আপনি আসলে স্কুলের দিকেই যাচ্ছেন কিন্তু আপনার উদ্দেশ্য বাজারে গিয়ে ভিডিও গেমস খেলা। তাহলে আপনি বলবেন আই এম গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল। আমি স্কুলের দিকে যাচ্ছি, কিন্তু আসলে আপনার উদ্দেশ্য স্কুল না, উদ্দেশ্য হচ্ছে বাজার। এই ক্ষেত্রে আমরা টুয়ার্ডসটা ব্যবহার করতে পারি। যেমন দ্য কার ইজ গোয়িং টুয়ার্ডস দ্য সিটি। শহরের দিকে যাচ্ছে, তার মানে এই না তার গন্তব্য বা তার এন্ড পয়েন্ট হচ্ছে সিটি, তার এন্ড পয়েন্ট সিটি না, অন্য কোনো একটা কিছু। ঠিক আছে, আচ্ছা। মেসি কিক দ্য বল টুয়ার্ডস দ্য গোল পোস্ট। দেখেন, মেসি কিন্তু সরাসরি গোল পোস্টের দিকে বলটা মারেনি, কিক করেনি। সরাসরি হইলে টু হইতো। টুয়ার্ডস কেন হইছে? কারণ সরাসরি গোল বারের দিকে না মেরে কিছুটা বাঁকা মেরেছে, তাহলে গোল বারের দিকে মেরেছে, একদম টু, টু না, টুয়ার্ডস। ঠিক আছে, ওকে। এবার আসেন, আমরা আমরা দেখব হচ্ছে ইনটু। ইন মানে ভেতরে, টু মানে হচ্ছে দিকে, আর ইনটু মানে হচ্ছে ভেতরের দিকে। মনে রাখবেন, ইনটু মানে হচ্ছে গতি প্লাস প্রবেশ। গতি প্লাস হচ্ছে প্রবেশ, এটা যদি হয় সেক্ষেত্রে আমরা বসাবো ইনটু। যেমন যেমন দ্য বয় জাম্প ইনটু দ্য রিভার। এই যে ছেলেটা রিভারে জাম্প করলো, সে পানির নিচে ঢুকে যাবে না? অবশ্যই সে ঢুকবে। গতি প্লাস হচ্ছে সে রিভারের নিচে ঢুকে যাবে, এইটাকে আমরা বলবো ইনটু। দ্য টিচার ওয়াকড ইনটু দ্য এক্সাম রুম। টিচার হেঁটে হেঁটে ক্লাসের মধ্যে প্রবেশ করছে। তাহলে এখানে কি আছে? এখানে গতি আছে প্লাস হচ্ছে এখানে প্রবেশ আছে, তাহলে এখানে আমরা বসাবো ইনটু। গতি প্রবেশ থাকলে আমরা বসাই ইনটু। আচ্ছা, এখন আসেন অন টু। অন টু মানে কি? দেখেন, অন মানে কি? উপরে। আর টু মানে কি? টু মানে হচ্ছে দিকে, তাহলে অন টু মানে উপরের দিকে। আচ্ছা, এখন অন টু এবং ইনটুর মধ্যে পার্থক্যটা কি বুঝে? এখন কি বলছে দেখেন, কোনো কিছুর উপরের দিকে গতি বোঝাতে অন টু ব্যবহৃত হয়, এটা আসলে ভুল তথ্য, এটা আসলে ভালো তথ্য না। ধরেন আমি একটা কমন এক্সাম্পল দিই আপনাকে। একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলেন ওটা একটু কল্পনা করেন, যে আপনি নদীতে ঝাঁপ দিচ্ছেন, আপনি পুকুরে ঝাঁপ দিচ্ছেন। ঝাঁপ দেওয়ার ফলে কি হলো? আপনি আহ, পানির তলায় ঢুকে গেলেন। পানির তলায় আপনি কিন্তু ঢুকে গেলেন। আচ্ছা,
আরেকটা এক্সাম্পল দেই। ধরেন এটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে কি গাছ, এটা হচ্ছে একটা আম গাছ। ওকে, আম গাছ। এই আম গাছের একটা ডালের মধ্যে আপনি এখানে দাঁড়ায় আছেন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি আপনার, আরে কি করলাম, দূর হ। কোথায় ছিলাম, কোথায়, এই যে এখানে। আচ্ছা, তো ধরেন আপনি এই ডাল থেকে, আপনি ডাল থেকে নদীতে ঝাঁপ দিবেন। এটা হবে ইনটু, ইনটু জাম্প ইনটু দ্য রিভার। আপনি জাম দিয়ে কি করবেন, নদীর মধ্যে আপনি ঢুকে যাবেন। আচ্ছা, এই আমটা যখন, এই আমটা যখন নদীর মধ্যে পড়বে, তখন সে কি হবে, সে নিশ্চয়ই পড়ার সাথে সাথে তো সে পানির নিচে ঢুকে যাবে। পানির নিচে ঢুকে এরপরে ভাসতে পারে, তারপর সে নাও ভাসতে পারে। তাহলে এখানে পানির নিচের দিকে ঢুকে যাবে। আচ্ছা, ধরেন এইটা, এইটা তো, এগুলো হচ্ছে পানি, এগুলো হচ্ছে পানি। এইখানে হচ্ছে নদীর পার, এই এটা হচ্ছে শুকনা, এটা হচ্ছে নদীর পার। এটা হচ্ছে নদীর পার। গাছের একটা ডাল এখানেও আছে। এটা হচ্ছে, এটা হচ্ছে স্থলভাগ, এটা হচ্ছে জলভাগ। এখন আমাকে একটু বলেন তো, এই যে আমটা, এই আমটা যদি এইখানে পড়ে, তাহলে এই আমটা কি মাটির তলায় ঢুকে যাবে? এই আমটা কি মাটির তলায় ঢুকবে? না, মাটির তলায় ঢুকবে না। আমটা নিচ থেকে পড়বে, উপর থেকে পড়বে, পড়লেও সে কিন্তু মাটির তলায় ঢুকে যাবে না। যদি এরকম গতি, গতি থাকে কিন্তু কোনো প্রবেশ না থাকে, গতি আছে কিন্তু কোনো প্রবেশ নাই, সেক্ষেত্রে আমরা বসাই হচ্ছে অন্টু। যেমন ধরেন আপনি, আপনি কি করলেন, আপনি ক্রিকেট খেলতেছেন। হ্যাঁ, আপনি এখানে ক্রিকেট খেলতেছেন, এইখান থেকে আপনি একটা বল ছক্কা মারলেন, ছক্কা মেরে এই বলটা এই ছাদে গিয়ে পড়লো, এই ছাদে গিয়ে পড়লো। এখন এই যে ছাদে গিয়ে পড়লো, বলটা কি ছাদের একদম ভিতরে ঢুকে যাবে? না, ঢুকবে না, ছাদের উপরে এসে পড়বে। এটাকে আপনি বলবেন অন্টো। গতি আছে কিন্তু প্রবেশ নাই, এটার ক্ষেত্রে আপনি বলবেন অন্টো। যেমন আই স্টেপড অন টু দ্য প্ল্যাটফর্ম। আপনি এই ট্রেন থেকে প্ল্যাটফর্মে আপনি হচ্ছে নামলেন, উপর থেকে নিচে নামলেন। কিন্তু আপনি কি উপর থেকে নিচে নামলে আপনি কি ভিতরে ঢুকে যাবেন? না, এই ফ্লোরের মধ্যে থাকবেন। এক্ষেত্রে আমরা বসাই হচ্ছে অন্টো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন খুব গুরুত্বপূর্ণ, আজকে মনে হয় এটাই শেষ, এরপরে মনে হয় আর নাই। আমরা পড়বো হচ্ছে, না আর একটু কিছু আছে, আমরা পড়বো হচ্ছে আন্ডার এবং হচ্ছে বিলো। আন্ডার এবং হচ্ছে বিলো। এই আন্ডার এবং বিলো দুইটার অর্থই হচ্ছে নিচে, দুইটার অর্থই হচ্ছে নিচে। আচ্ছা, প্রথমে আসেন, আন্ডার বলতে কি বোঝায়। আমরা দেখেছিলাম যে কোনো কিছু, কোনো একটা কিছু, কিছুর একদম লাগোয়া নিচে যদি হয়, লাগোয়া নিচে যদি হয়, সেক্ষেত্রে আমরা বসাই আন্ডার। যেমন দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। হ্যাঁ, বা ধরেন এই যে এখানে একটা চাবি আছে, ধরুন এটা একটা চাবি, এই চাবিটা একদম ঠিক হচ্ছে বইয়ের নিচে, তাহলে আমি কি বলবো, দ্য কিজ ইজ অথবা আর আন্ডার দ্য বুক। অথবা ধরেন যে এটা একটা টেবিল, এই টেবিলের তলায় একটা একটা বিড়াল বসে আছে, এই টেবিলের তলায় একটা একটা বিড়াল বসে আছে, তাহলে আপনি কি বলবেন, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। আচ্ছা, এখন ঠিক আছে, এটা সবাই বুঝলাম যে বিড়ালটা টেবিলের নিচে আছে, আন্ডার, এটা আমি বুঝলাম। যদি আমি এরকম বলি যে বাড়িটি পাহাড়ের নিচে, যেমন এখানে একটা ছবি ছিল, ওই ছবিটাতে যাই একটু, এই ছবিটাতে একটু যাই। বাড়িটা পাহাড়ের নিচে অবস্থিত, বাড়িটা পাহাড়ের নিচে অবস্থিত কই, এখানে একটা ছবি ছিল, এই যে, দেখেন, দেখেন এইখানে একটা বাড়ি আছে, হ্যাঁ, এখানে একটা বাড়ি আছে। তাহলে বাড়িটা পাহাড়ের নিচে অবস্থিত, এইখানে কি আপনি আন্ডার দিতে পারবেন? না, এখানে আপনি আন্ডার দিতে পারবেন না। কারণ কি, কারণ যদি এরকম হয়, যদি এরকম কভার করা থাকে, যেমন আপনি আপনি একটা ছাদের নিচে আছেন, তাহলে আপনি কি বলবেন, আই এম আন্ডার দ্য রুফ, আই এম আন্ডার দ্য রুফ, আমি ছাদের নিচে আছি। কিন্তু আপনি যদি বলেন আমি পাহাড়ের নিচে আছি, তাহলে কি হবে, আই এম আন্ডার দ্য হিল, নো, আই এম বিলো দ্য হিল। তার মানে হচ্ছে, যদি এরকম একদম ইমিডিয়েট নিচে না থাকে, ইমিডিয়েট নিচে যদি না থাকে, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে বিলো। ইমিডিয়েট নিচে না থাকলে আমরা বলবো হচ্ছে বিলো। ঠিক আছে? আবার যদি এরকম হয়, ধরেন ওই যে ক্যাটের যে এক্সাম্পলটা দিলাম,
এই যে দেখেন এখানে ক্যাটের যে এক্সাম্পল দিলাম, ধরেন এই ক্যাটটা এখানে নাই, একদম ঠিক টেবিলটার নিচে নাই, কিন্তু এই সে ফ্লোরেই টেবিলটার নিচে বসে আছে, ফ্লোরের মধ্যে আছে সে এখন, কিন্তু টেবিলটা তার উপরে, সে টেবিলের নিচে। এই ক্ষেত্রে আমরা দিব হচ্ছে বিলো। তার মানে একদম একদম লাগোয়া নিচে যদি থাকে, যদি কভার করে থাকে, সেই ক্ষেত্রে আমরা বসাই আন্ডার। আর যদি একদম কভার করে না থাকে, কিছুটা নিচে থাকে, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে বিলো। ঠিক আছে। আর আরেকটা হয়, সেটা হচ্ছে যদি হাত দিয়ে ছোঁয়া যায়, সেক্ষেত্রে হবে হচ্ছে আন্ডার। ঠিক আছে। আর যদি হাত দিয়ে ছোঁয়া না যায়, মানে আপনার হাতের যে দূরত্ব সেটা যদি কাছাকাছি না থাকে, সেক্ষেত্রে আমরা বলি বিলো। এখানে যে এক্সাম্পল দেখি আমরা, যেমন দেখেন কি বলছে, ফিজিক্যাল পজিশন ডিরেক্টলি বিনিথ সামথিং, এক্ষেত্রে আমরা বসে আন্ডার। যেমন দ্য কিজ আর আন্ডার দ্য টেবল। ঠিক আছে। আন্ডার আরেকটা ব্যাপার হচ্ছে হায়ারার্কি বা অথরিটি, যেমন হি ওয়ার্কস আন্ডার দ্য ম্যানেজার, সে ম্যানেজারের আন্ডারে কাজ করে। আরেকটা হচ্ছে আন্ডার হচ্ছে কভার করা, একদম কভার করে ফেলা। আরেকটা হচ্ছে আপনার মেজারমেন্ট এবং হচ্ছে লিমিট, যেমন দ্য টেম্পারেচার ইজ আন্ডার 10 ডিগ্রি সেলসিয়াস, একদম নির্দিষ্ট 10 ডিগ্রি সেলসিয়াস, যে টেম্পারেচার এখন 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে, এই ক্ষেত্রে আমরা বসাই হচ্ছে আন্ডার। ঠিক আছে। যদি কভারিং বোঝায়, যেমন সি হিড আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট, সে কম্বলের নিচে লুকাইলো, তাহলে এটাকে এখানে আমরা বসাবো আন্ডার। এরপর আসেন বিলো, লোয়ার পজিশন বাট নট নেসেসারিলি ডিরেক্টলি বিনিথ, নিচে কিন্তু একদম পুরাপুরি নিচে না। যেমন দ্য রিভার ইজ বিলো দ্য ক্লিফ, ক্লিফ মানে কি, ক্লিফ মানে হচ্ছে এরকম ধরেন একটা পাহাড়ের চূড়া, পাহাড়ের চূড়া, এই পাহাড়ের চূড়ার পাশ দিয়ে এটা নদী বয়ে গেছে। এখন এই নদীটা কি একদম পাহাড়ের নিচ দিয়ে বয়ে গেছে? না, পাহাড়ের পাশ দিয়ে নিচে বয়ে গেছে, এই কারণে আমরা এখানে বিলো দিয়েছি। দ্য রিভার ইজ বিলো দ্য ক্লিফ। ঠিক আছে। র্যাঙ্ক এবং লেভেল বুঝাইতে আমরা বিলো ইউজ করি, যেমন দিস ওয়ার্ক ইজ বিলো মাই স্ট্যান্ডার্ড। তারপরে হচ্ছে মেজারমেন্ট বুঝাইতে আমরা বিলো ইউজ করতে পারি, তবে সেখানে নির্দিষ্ট কোনো টেম্পারেচার থাকবে না বা নির্দিষ্ট কোনো কিছু থাকবে না, যেমন দ্য টেম্পারেচার ড্রপড বিলো ফ্রিজিং, বিলো ফ্রিজিং। তাহলে ফ্রিজিং এখানে এক্স্যাক্টলি কোনো কিছু নাই, তাহলে এই ক্ষেত্রে আমরা বিলোটা ইউজ করতে পারি। দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ। ঠিক আছে। তাহলে এই যে রিভারটা ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে, তাহলে এই যে দেখেন একদম নিচে আছে, এই কারণে আমরা এখানে আন্ডার দিয়েছি। রাইট ইউর নেম বিলো দ্য লাইন, এখানে বিলো হবে কেন, কারণ হচ্ছে এই লাইনের ক্ষেত্রে যেটা হয়, যদি এরকম টাচ করে না হয়, কিছু যদি গ্যাপ থাকে, টাচ করে যদি না হয়, কিছুটা গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বিলো বসাই। ঠিক আছে। ওকে। এরপরে আসেন, একটু পর আমরা এরপর আমরা একদম শেষ দিকে চলে আসছি, এটাই শেষ, যে ক্রস অ্যাক্রস মানে এটাই শেষ, দেখি তো অ্যালং, হ্যাঁ এটাই শেষ, এটাই শেষ। আচ্ছা, দেখেন অ্যাক্রস, অ্যাক্রস মানে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া। হুম? আবার থ্রো, এটাও কিন্তু এক পাশ থেকে আরেক পাশে যাওয়া। এখন সবাই একটু মনোযোগ দেন, আমি একটা জিনিস আপনাদেরকে একটু বুঝাই, সেটা হচ্ছে ওই যে বলছিলাম না যে 3D এবং 2D, এইটা এখন আপনার কাজে লাগবে। আচ্ছা, দেখেন একটা মাঠ, এটা হচ্ছে একটা মাঠ, এই মাঠটার কি আছে, এই মাঠটার হচ্ছে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আপনি এটাকে এইভাবে ক্রস করতে পারেন, এভাবে আপনি ক্রস করতে পারেন। ওকে ফাইন। একটা একটা নদী এইভাবে বয়ে চলে গেছে, আপনি এটাকে এইভাবে ক্রস করতে পারেন, আপনি এটাকে এইভাবেও ক্রস করতে পারেন। ওকে ফাইন। একটা বন জঙ্গল, এটা বন, হ্যাঁ এখানে হচ্ছে গাছপালা আছে, এটা হচ্ছে বন জঙ্গল, এটা হচ্ছে ধরেন যে বন জঙ্গল, আপনি এটার মাঝখান দিয়ে হাঁটতেছেন, জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছেন। তাহলে জঙ্গলের মধ্য দিয়ে যখন আপনি হাঁটছেন, অথবা ধরেন এটা টানেল আছে, টানেল, এই টানেলের মধ্য দিয়ে আপনি হাঁটছেন, এই টানেলটা কিন্তু একটা 3D, এটা কিন্তু 2D না, আপনি ভেতর দিয়ে হাঁটছেন। বা এই যে জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে আপনি হাঁটছেন, আপনার চারপাশে গাছপালা। ঠিক আছে। এই যে ইস্যুগুলা বা এই যে ক্রস করা, এখানে কখন কোনটা হবে দেখেন, যদি মাঠ হয়, নদী হয়, রাস্তা হয়, আপনি এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছেন, এই ক্ষেত্রে হবে অ্যাক্রস, এই ক্ষেত্রে হবে অ্যাক্রস। যেমন জাহিদ ইজ গোয়িং অ্যাক্রস দ্য ব্রিজ, জাহিদ ইজ গোয়িং অ্যাক্রস দ্য ব্রিজ, তাহলে জাহিদ কি করতেছে, এক পাশ থেকে আরেক পাশে ক্রস করতেছে। ঠিক আছে। আবার এই যে নদীটা, দ্য রিভার, দ্য রিভার ইজ আন্ডার দ্য ব্রিজ, দ্য রিভার ইজ আন্ডার দ্য ব্রিজ। আবার দ্য ব্রিজ, দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার,
তাহলে রিভার উপরে আছে, এই যে রিভার উপরে আছে। আচ্ছা, তাহলে এখানে দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার, তার মানে হচ্ছে এই যে রিভার উপর দিয়ে আছে, উপরে আছে, এবং এটাকে এক পাশ থেকে আরেক পাশে কভার করে আছে। কভার করে থাকার কারণে আমরা এখানে ওভার দিয়েছি। আর যাই যদি এক পাশ থেকে আরেক পাশে ক্রস করতেছে, এখানে আমরা দিয়েছি অ্যাক্রস। এখন আপনি হচ্ছে নদীটাকে ক্রস করতেছেন না, আপনি নদীর পার বরাবর হাঁটছেন, নদীর পার বরাবর আপনি হেঁটে চলেছেন, এই ক্ষেত্রে হবে অ্যালং। যেমন দ্য শিপ ইজ সেইলিং অ্যালং দ্য কোস্ট লাইন। হ্যাঁ, কোস্টলাইন ধরে, কোস্টলাইন ধরে এই নৌকাটা চলছে। ঠিক আছে। আর থ্রো মানে কি? থ্রো হবে কখন? কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করার গতি বোঝাতে থ্রো বসে। মানে হচ্ছে এই দেখেন, এই বিড়ালটা একটা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছে, একটা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছে, তাহলে এইখানে হবে থ্রো। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটলে হবে থ্রো। আর যদি মাঠ হয়, মানে 2 ডাইমেনশন হয়, সেক্ষেত্রে হবে হচ্ছে অ্যাক্রস। তাহলে বলেন তো, এটা জানালা, হ্যাঁ, জানালার মধ্য দিয়ে আপনি কোনো কিছু থ্রো করতেছেন, হ্যাঁ, জানালার মধ্য দিয়ে আপনি একটা একটা বল থ্রো করতেছেন, এই ক্ষেত্রে কি অ্যাক্রস হবে নাকি থ্রো হবে? যদি অ্যাক্রসের পক্ষে থাকেন তাইলে হচ্ছে যে লাইক দেন, আর যদি থ্রো এর পক্ষে থাকেন তাইলে লাভ দেন। থ্রো এর পক্ষে থাকলে লাভ দেন, অ্যাক্রস থাকলে লাইক দেন। জানালার মধ্য দিয়ে কোনো একটা কিছু আমি ছুঁড়ে মারলাম, এটা কি হবে? জানালার মধ্য দিয়ে, জানালার মধ্য দিয়ে। অ্যাক্রস কম, লাভের সংখ্যাটাই বেশি, মানে থ্রো এর সংখ্যাটাই বেশি। তার মানে ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন, যারা লাভ দিচ্ছেন তারা হচ্ছে বুঝতে পেরেছেন, গুড। জানালার মধ্য দিয়ে যদি হয় সেক্ষেত্রে আমি বলবো থ্রু। কেন? কারণ দেখেন, এই যে এটা, এটা একটা 3 ডাইমেনশন, 3D। জানালার মধ্য দিয়ে, হ্যাঁ, বা কোনো টানেলের মধ্য দিয়ে, এক্ষেত্রে আমি বসাবো হচ্ছে থ্রু। যেমন দ্য ম্যান ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট হোয়েন হি মেড দ্য ওলফ। এই যে দেখেন, জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতেছে, এই হবে থ্রো। আর যদি রাস্তা ক্রস করেন এক পাশ থেকে আরেক পাশে, তাইলে হবে অ্যাক্রস। ঠিক আছে। পাস্ট, পাস্ট মানে হচ্ছে পাশ দিয়ে অতিক্রম করা, কোনো কিছু পাশ দিয়ে অতিক্রম করার যদি গতি বোঝায় সেক্ষেত্রে পাস্ট হয়। যেমন ইফ ইউ গো পাস্ট দ্য ড্রাগ স্টোর কুড ইউ প্লিজ ব্রিং সাম অ্যান্টি আনসারেন্ট ফর মি, তাহলে গো পাস্ট, পাস্ট। ঠিক আছে। আর আপ, আপ মানে উপরের দিকে গতি আছে, উপরের দিকে গতি বোঝাতে আপ হয়। যেমন দে আর ক্লাইম্বিং আপ দ্য ট্রি, মানে তারা বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছে, এখানে একটা গতি আছে। আর যদি কোনো একটা কিছু উঁচু থেকে নিচের দিকে নামে এবং নিচের দিকে নামার একটা গতি থাকে, সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে ডাউন। ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকের জন্য মোটামুটি হচ্ছে এতটুকু পর্যন্তই আমরা রাখবো। যাওয়ার আগে আমরা একটু রিক্যাপ করে আসি কি কি জিনিস আমরা শিখলাম। আমরা এখানে রিক্যাপটা করব কোত্থেকে? রিক্যাপটা করব হচ্ছে রিক্যাপ কোত্থেকে করব? রিক্যাপটা হচ্ছে এগুলোর পরে থেকে করি। দেখেন, এই ইননের পরে থেকে করি রিক্যাপ। সেটা হচ্ছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টের ক্ষেত্রে কোন ট্রান্সপোর্টের মধ্যে যদি যদি আপনি হাঁটাচলা করতে পারেন সেক্ষেত্রে হবে অন, যদি হাঁটাচলা না করতে পারেন সেক্ষেত্রে হবে ইন। যানবাহনে ভ্রমণ বোঝাতে হয় বাই। আর যানবাহনে যদি আপনি কোনো কিছুর উপরে চড়ে বসেন, উপরে চড়ে বসেন, সেক্ষেত্রে হবে হচ্ছে অন। অফ মানে কানেকশন, এবং অফ মানে ডিসকানেকশন। ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আপনার টু মানে দিকে, আবার টুয়ার্ডস মানেও দিকে। টু মানে একদম নির্দিষ্ট গন্তব্যের দিকে, আর টুয়ার্ডস মানে হচ্ছে যে ওই দিকেই কিন্তু আপনার উদ্দেশ্য আসলে ওই জায়গাটা না, ওরকম হলে আমরা টুয়ার্ডস বসাই। টু এটা ইনফাইনিটিভ হিসেবে ব্যবহৃত হয়, টু এর পরে ভার্ব থাকলে সেটা হবে ইনফাইনিটিভ। তারপরে আমরা আহ, দেখলাম হচ্ছে দেখলাম হচ্ছে ইনটু। ইনটু মানে ভেতরের দিকে, ভেতরের দিকে যদি গতি প্লাস প্রবেশ থাকে, গতি প্লাস প্রবেশ থাকে সেক্ষেত্রে হবে ইনটু। আর যদি গতি আছে কিন্তু প্রবেশ নাই সেক্ষেত্রে হবে হচ্ছে অনটু। গতি আছে প্রবেশ না, সেক্ষেত্রে হবে অনটু। ওকে, এরপর হচ্ছে বিলো এবং আন্ডার। আন্ডার মানে হচ্ছে একদম নিচে, একদম ঠিক নিচে আছে, একদম ঠিক নিচে থাকলে আন্ডার হয়। যেমন আপনার এখন ছাদের নিচে আছেন, তাহলে হবে আন্ডার। আর যদি একদম ঠিক নিচে না হয়, যেমন ধরেন আপনার পাশেই হচ্ছে আপনি চেয়ারে বসে আছেন, আপনার পাশে হচ্ছে আপনার, আপনি ফ্লোরিং করে ঘুমান, আপনি ফ্লোরিং করে ঘুমান, আপনার বেডটা হচ্ছে নিচে, তাহলে এখন কিন্তু আপনি বেডের উপরে নাই, বেড হচ্ছে আপনার নিচে কিন্তু এক্স্যাক্টলি আপনার নিচে না। এই ক্ষেত্রে আমি বলবো, আমরা বলবো হচ্ছে বিলো। আন্ডার এবং বিলোর মধ্যে পার্থক্যটা এই জায়গাতেই আছে। ঠিক আছে। এরপরে আমরা এখানে শিখলাম হচ্ছে অ্যাক্রস এবং হচ্ছে থ্রো। অ্যাক্রস হচ্ছে 2D। 2D মানে হচ্ছে যে রাস্তা, হুম, তারপরে নদী, এগুলো হচ্ছে 2D। মাঠ, এগুলো হচ্ছে
2D। আর যদি 3D হয়, যেমন ঘন যেমন বন জঙ্গল, হ্যাঁ, টানেল অথবা জানালা, এগুলো হচ্ছে 3D। এগুলোর মধ্যে যদি হয়, 3Dর মধ্যে যদি হয় সেক্ষেত্রে হবে থ্রু, আর যদি 2Dর মধ্যে দিয়ে হয় সেক্ষেত্রে হবে হচ্ছে অ্যাক্রস। আর উপরের দিকে গতি আছে সেক্ষেত্রে হবে হচ্ছে আপ, আর নিচের দিকে যদি গতি হয় সেক্ষেত্রে হবে হচ্ছে ডাউন। এই ছিল আমাদের আজকের প্রেপোজিশনের ক্লাস।